সো তোমাদের ক্লাস 12 এর এই যে তোমরা থাম্বনেলে দেখে নিয়েছো যে স্ট্রং রুটস, এই প্রোসটা পড়ানোর আগে আমাদের সিলেবাসে কি কি রয়েছে সেটা আগে বুঝতে হবে। সিলেবাস ক্লাস 11 এর, সেটা তুমি মানে ফার্স্ট সেমিস্টারের কথা বলো কিংবা থার্ড সেমেরই কথা বলো না কেন, তার থেকে অনেক ছোট সিলেবাস, ইজি সিলেবাস। কিন্তু ছোট ইজি হলেও এখানে প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে, প্রত্যেকটা লাইন ধরে ধরে খুব ভালো করে পড়তে হবে, আদারওয়াইজ আমরা ঠিকঠাক ভাবে স্কোর করতে পারবো না। আমাদের টার্গেট 40-তে 40 স্কোর করা। ইংলিশে 40 নাম্বার রিটেন হবে, সায়েন্সের অন্যান্য সাবজেক্টে কম থেকে 35 থেকে কোনো সাবজেক্টে 40 থাকে, কিন্তু ইংলিশে 40 নাম্বারই পেতে হবে। তার জন্য যাবতীয় যা যা করার প্রয়োজন সেগুলো শুরু থেকে আমরা ভালোভাবে সিরিয়াসলি করব। চলো তোমাদের সিলেবাসে কি কি আছে সেটা দেখে নিই। সিলেবাস এই তোমাদের রয়েছে, সিলেবাসে প্রোজ রয়েছে, ভার্স বা পোয়েম রয়েছে, আর রয়েছে ড্রামা বা নাটক। ওকে, তাহলে তিন ধরনের, একটা হচ্ছে প্রোজ, ভার্স বা পোয়েম, ড্রামা বা নাটক, এই তিনটা হচ্ছে লিটারেচারের পার্ট। তারপরে রয়েছে টেক্সচুয়াল গ্রামার, গ্রামারের পার্ট রয়েছে। তারপরে রয়েছে রিডিং কম্প্রিহেনশন অর্থাৎ আনসিন প্যাসেজ, সেখানেও নাম্বার রয়েছে। চলো কোনটায় কত নাম্বার একটু দেখে নিই, ভালো করে দেখে নাও। 10 নাম্বার প্রোজে। প্রোজ কয়টা রয়েছে? তিনটে। দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, এইটা একটা প্রোজ। নেক্সট রয়েছে স্ট্রং রুটস, এটা একটা প্রোজ। আর রয়েছে দ্য বেড, এই তিনটে থাকবে আমাদের প্রোজের সিলেবাস। নেক্সট রয়েছে ভার্স বা পোয়েম। পোয়েম মাত্র দুটো রয়েছে, একটা হচ্ছে আওয়ার ক্যাজুরিনা ট্রি, আর একটা হচ্ছে ইউলিসিস। এই দুটো পোয়েম রয়েছে, এখানেও 10 মার্কস। আর রয়েছে ড্রামা, নাটক। নাটক রয়েছে একটা, রাইডার্স টু দ্য সি, এটা একটা পুরো নাটক। ক্লাস 11 এর তুমি উইলিয়াম শেক্সপিয়ারের যে নাটকগুলো পড়েছো, সেই নাটকে কিন্তু অ্যাকচুয়ালি উইলিয়াম শেক্সপিয়ারের ল্যাঙ্গুয়েজ নেই, সেগুলো সামারাইজ করে পড়া ছিল। সামারাইজের পর সামারাইজ করে মেইন যে জিস্ট সেইটা কিন্তু দেওয়া ছিল ক্লাস 11 এর সিলেবাসে। ক্লাস 12 এর সিলেবাসে যে একটা নাটক রয়েছে তোমার হচ্ছে রাইডার্স টু দ্য সি, এই নাটকটা একদম পুরো টেক্সট, যেটা অরিজিনাল মানে রাইটারের লেখা, যেটা সেইটাই আমাদের পড়তে হবে, কোন রকম সামারাইজ করা টেক্সট নয়। বোঝা গেল? তাহলে এইটা হলো আমাদের টেক্সট রয়েছে রাইডার্স টু দ্য সি। এই টেক্সটটা থার্ড সেমেও রয়েছে, আবার ফোর্থ সেমেও রয়েছে। এটা কি করে সম্ভব? হ্যাঁ, সিলেবাসটা এইভাবে ইনক্লুড করা রয়েছে ক্লাস তোমার হচ্ছে 12 এর ইংলিশের ক্ষেত্রে। থার্ড সেমে কি থাকবে? এই টেক্সটটা থেকে থার্ড সেমে শুধুমাত্র এমসিকিউ থাকবে। ফোর্থ সেমে এই টেক্সটটা থেকে বড় কোশ্চেন থাকবে। ঠিক যেমন আমরা ফার্স্ট সেমে করেছি 11 এর, সেখানে শুধুমাত্র এমসিকিউ করেছি, আর সেকেন্ড সেমে গিয়ে আমরা বড় প্রশ্ন পড়েছি। ঠিক এইখানেও তাই, রাইডার্স টু দ্য সি থেকে প্রথমে আমরা কি করব, থার্ড সেমে এখানে এমসিকিউ, আর ফোর্থ সেমে গিয়ে কি করব, সেখানে গিয়ে বড় প্রশ্ন করব। মনে থাকবে এই একই জিনিস। তাহলে টেক্সটটা যদি আমরা থার্ড সেমে খুব ভালো করে পড়ে নিই, তাহলে ফোর্থ সেমে গিয়ে আর পড়তে হবে না তেমন ভাবে, মানে ইজি হয়ে যাবে, ব্যাপারগুলো অনেকটা ইজিলি আমাদের মনে থাকবে। সো এই টেক্সটটা খুব রিলেভেন্ট, খুব গুরুত্বপূর্ণ। ওকে, নেক্সট রয়েছে টেক্সচুয়াল গ্রামার। ঠিক যেমন ফার্স্ট সেমে টেক্সচুয়াল গ্রামার ছিল, থার্ড সেমেও টেক্সচুয়াল গ্রামার, আর ফোর্থ আর হচ্ছে সেকেন্ড সেম নন টেক্সচুয়াল গ্রামার, সেরকমই এখানে টেক্সচুয়াল গ্রামার রয়েছে। আর কি রয়েছে? রিডিং কম্প্রিহেনশন আনসিন প্যাসেজ, সেখানে রয়েছে 10 মার্কস। গ্রামারে রয়েছে 5 মার্কস, আর হচ্ছে তোমার ড্রামাতে রয়েছে 5 মার্কস। এবার আনসিনের ক্ষেত্রেও ফার্স্ট সেমিস্টারে যে প্যাটার্নে আমরা আনসিন করেছি, অর্থাৎ মাধ্যমিকে যত ইজি ওয়েতে আনসিন করেছি, ঠিক ততটা ইজি কোশ্চেন থাকবে না। সেখানে গ্রামাটিক্যাল কোশ্চেন থাকতে পারে, সেখানে কম্প্রিহেন্সিভ কোশ্চেন থাকতে পারে। তুমি কতটা আনসিনটাকে বুঝতে পারলে, ওয়ার্ড রিলেটেড কতটা তুমি জানতে পারলে, তারপরে সে থট প্রসেসিং, সেটাও টেস্ট করা হবে এই আনসিন প্যাসেজের মধ্যে দিয়ে। এই কারণে কিন্তু এখানে 10 মার্কস। তাহলে কোথায় কত মার্কস হলো আরেকবার দেখে নিই। প্রোজে 10, পোয়েমে বা ভার্সে 10, 20, তোমার ড্রামাতে থাকলো 5, 25, টেক্সচুয়াল গ্রামারে থাকলো 5, 30, আর তোমার রইলো আনসিন বা কম্প্রিহেনশন প্যাসেজে রইলো তোমার হচ্ছে 10 মার্কস। এই হলো টোটাল 40 মার্কস। তাহলে রিটেন হবে 40 মার্কস। এটা হচ্ছে তোমাদের থার্ড সেমিস্টারের সিলেবাস। এখন যেটা ডিসকাস করছি সেটা হচ্ছে থার্ড সেম। থার্ড সেম এর থার্ড সেমের সিলেবাস এইটুকু মাথায় রাখতে হবে। এবার আমরা আমাদের টার্গেট কি হবে, আমরা কিভাবে পড়বো, কিভাবে পড়বো? প্রথমে দেখো প্রোজ রয়েছে তিনটে, এই তিনটে প্রোজ আগে কমপ্লিট করে নেব, তারপরে আমরা পোয়েমে আসবো, পোয়েম দুটো কমপ্লিট করে নেব, তারপরে চলবে হচ্ছে রাইডার্স টু দ্য সি ড্রামা। মাঝে মাঝে যদি দেখি তোমাদের টেক্সট পড়তে বোরিং লাগছে, তখন গ্রামারের একটা ক্লাস নিয়ে নিব, আবার তোমার হচ্ছে কম্প্রিহেনশন বা আনসিনের একটা ক্লাস নিয়ে নেওয়া হবে। এই প্যাটার্নে আমরা চলবো।
খুব তাড়াতাড়ি এই টেক্সট গুলোকে শেষ করব, প্রথম টার্গেট। শেষ করার পরে আমাদের কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে। যত বেশি কোশ্চেন প্র্যাকটিস করবে তত বেশি তোমরা পারফেকশনিস্ট হয়ে উঠবে, ঠিক আছে, একদম পারফেক্ট হয়ে উঠবে। মানে টেক্সট তুমি পড়লে, এবার কোশ্চেন আনসার করলে, বারবার কোশ্চেন আনসার যদি প্র্যাকটিস করতে থাকি আমরা, তাহলে কিন্তু আমাদের অনেক ব্যাপারগুলো ইজি হয়ে যাবে। মানে এক্সামের আগে যদি তোমরা ঠিকঠাক টেক্সট নাও দেখো, অটোমেটিক তৈরি হয়ে যাবে সবকিছু। আচ্ছা, কারো কিছু বক্তব্য বা কিছু বলার থাকলে একটু বলো, কারো কিছু বলার থাকলে কিছু বলো। স্ক্রিনে কালো দেখাচ্ছে নাকি? স্ক্রিনটা একটু কালো বোধহয়। কারো কিছু বলার থাকলে বলো, ঠিকঠাক ভাবে বোঝা গেল কিনা একটু বলো, ঠিকঠাক ভাবে বোঝা গেল কিনা একটু বলো। ক্লিয়ার বা কিছু কথা বলো, তাহলে আমি বুঝতে পারবো যে সব ঠিকঠাক ভাবে বোঝা গেছে। ফরওয়ার্ড বলো। কারো কোনো অসুবিধা নেই? ঠিক আছে, চলো এবার নেক্সট তাহলে আমরা আসছি সিলেবাস ক্লিয়ার। আচ্ছা, স্নেহা বলছে ক্লিয়ার, সমীর বলছে ক্লিয়ার, ঠিক আছে চলো। দেখো, আমরা যে টেক্সটটা পড়বো সেটার নাম স্ট্রং রুটস। তোমরা অলরেডি দেখে নিয়েছো, থাম্বনেলে দেওয়া আছে, এই দেখো স্ট্রং রুটস। স্ট্রং রুটস নাম সম্পর্কে আগে জানতে হবে, শিরোনাম বা টাইটেলের সম্পর্কে জানবো, তারপর ডিটেলসে আসবে এক এক করে। তাহলে আমাদের আজকে পড়ার বিষয় স্ট্রং রুটস। এই স্ট্রং রুটস, এই টেক্সটটা এমন একটা সুন্দর টেক্সট, যেটা এপিজে আব্দুল কালামের যে শৈশবকাল সেখান থেকে স্টার্ট করে এপিজে আব্দুল কালামের যে বড় হওয়া, তার যে সায়েন্টিস্ট হওয়া, এই সমস্ত বিষয়ে হালকা টাচ রয়েছে। অর্থাৎ এটা একটা অটোবায়োগ্রাফিক্যাল টেক্সট, যিনি এপিজে আব্দুল কালাম তিনি নিজেই লিখেছেন। তো এপিজে আব্দুল কালাম নাম শুনে আমরা বুঝতে পারছি তিনি মুসলিম কমিউনিটির লোক ছিলেন, ঠিক আছে, কিন্তু তারপরেও তিনি যে এলাকায় বসবাস করতেন, রামেশ্বরম, সেখানে হিন্দু আর মুসলিম এই দুটো কমিউনিটির মধ্যে একটা হারমোনি বা মিল বা ঐক্য ভাবটা দেখা যেত, যেটা আজকালকার সময়ে আমাদের দেশে বা পার্শ্ববর্তী অন্য কোনো দেশেও একটা যেন সেই মিল, সম্প্রীতি, ভালোবাসা সেটা যেন ধীরে ধীরে কমে আসছে। এপিজে আব্দুল কালাম তিনি যে এলাকায় ছিলেন সেই এলাকায় খুব একটা সুন্দর একটা মেলবন্ধন ছিল। যেমন দেখো এখানে ছবিতে দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে তোমার হচ্ছে এপিজে আব্দুল কালাম। ইনি হচ্ছেন এপিজে আব্দুল কালাম, পুরোটা লিখলাম না। আর ইনি হচ্ছেন এপিজে আব্দুল কালামের বাবা। আর বাবা দেখে বুঝতে পারছো, ড্রেসিং সেন্স দেখে বুঝতে পারছো তিনি মুসলিম, এপিজে আব্দুল কালাম মুসলিম। এই যে দেখো এইখানে রয়েছে একজন হিন্দু পোশাক পরা একজন প্রিস্ট, তিনি হচ্ছেন প্রিস্ট, পুরোহিত। তিনি কি প্রিস্ট, পুরোহিত, ঠিক আছে। তিনি ওখানে একটা মন্দির রয়েছে, এবং ওই যে জায়গায় তিনি বসবাস করতেন সেই জায়গার মন্দির রয়েছেন, সেই মন্দির শিব মন্দির। সেই মন্দিরের একজন সর্বোচ্চ মানে সব থেকে বড় মাপের একজন প্রিস্ট। আর এপিজে আব্দুল কালামের বাবা সব থেকে বড় মানে সে মসজিদের একজন ধর্মীয় একজন ইমাম, মানে সেই ধর্মের একজন শ্রেষ্ঠ ব্যক্তি, ধর্মীয় রিলিজিয়াস পার্সন। দুইজন পার্সনের মধ্যে দেখো কত মিল বা ঐক্য একসঙ্গে তারা রয়েছে। এখানে আরো কিছু রয়েছে, আদার্স পার্সনস এর ব্যাপারও রয়েছে, সেগুলো আসছি না। আমি শুধু এখানে হিন্দু আর মুসলিমের মধ্যে কমিউনিটির মধ্যে মিল দেখাতে চাইছি। এখানে রয়েছে হিন্দু আর মুসলিম খুব সুখে শান্তিতে একসঙ্গে বসবাস করত এই রামেশ্বরম, যেখানে এপিজে আব্দুল কালামের জন্ম এবং বেড়ে ওঠা। ওকে, আর কি দেখতে পাচ্ছি দেখো, এখানে ছবিটা ঠিকঠাক করা হয়নি, মোটামুটি তবু বুঝে যাও। ইনি হলেন এপিজে আব্দুল কালাম, ইনি হলেন আব্দুল কালাম। আর ইনি হচ্ছেন ফাদার অফ এপিজে আব্দুল কালাম। তার মানে দেখো এখানে কি বলছে, বাবা ছেলেকে কিছু একটা বোঝাচ্ছে। এই ছবির মাধ্যমে আমরা কিন্তু একটু বুঝতে পারছি বাবা ছেলেকে কিছু একটা বোঝাচ্ছেন, তাহলে সেই বিষয়ে এই টেক্সটটা রয়েছে। অর্থাৎ এই টেক্সটটা পড়লে আমরা দেখতে পাবো যে এপিজে আব্দুল কালামের বাবা এপিজে আব্দুল কালামকে অনেক কিছু বুঝিয়ে দিচ্ছেন। এপিজে আব্দুল কালাম কিছু প্রশ্ন করছেন, বাবা তার উত্তর দিয়ে দিচ্ছেন। সেটা আর কি দেখো, এই যে স্ট্রং রুটস লিখেছেন এপিজে আব্দুল কালাম, ইতিমধ্যে তোমরা জেনে গেছো। এবার স্ট্রং রুটস এপিজে আব্দুল কালামের পুরো নাম, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এপিজে আব্দুল কালামের পুরো নাম একদম রেডি রাখবে, যেহেতু এমসিকিউ নাম দিয়ে স্পেলিং গন্ডগোল করে আসতে পারে। পুরো নাম কি? আবুল ফকির জৈনুল আবদিন আব্দুল কালাম।
মনে থাকবে আবুল ফকির জৈনুলাবদিন আব্দুল কালাম পুরো নাম, এটা একদম রেডি রাখতে হবে স্পেলিং সমেত, ঠিক আছে? আচ্ছা, স্ট্রং রুটস, আমি টেক্সটের টাইটেল আসছি, পরে আসছি, এক একটা করে পার্ট তোমাদেরকে দেখাই, তারপরে আসছি। দেখো, সোর্স অফ দ্য টেক্সট, এই টেক্সটটা কোথা থেকে নেওয়া হয়েছে? দ্য প্রোজ পিস স্ট্রং রুটস, এই যে স্ট্রং রুটস টেক্সটের নাম, হ্যাজ বিন টেকেন ফ্রম ডক্টর এপিজে আব্দুল কালামস অটোবায়োগ্রাফি উইংস অফ ফায়ার। এই যে উইংস অফ ফায়ার থেকে নেওয়া হয়েছে, এটা খুব খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদের এমসিকিউ তে মাঝে মাঝে আসে যে এই স্ট্রং রুটস এই টেক্সটটা কোথা থেকে নেওয়া হয়েছে? নেওয়া হয়েছে উইংস অফ ফায়ার, যেটা পাবলিশড হয়েছে ইন জানুয়ারি 1999, 1999 সালে জানুয়ারি মাসে এই টেক্সটটা পাবলিশ করা হয়। তাহলে স্ট্রং রুটস কোথা থেকে নেওয়া হয়েছে? উইংস অফ ফায়ার, ওকে, মাথায় রাখতে হবে। নেক্সট, সেটিং, এই যে এই টেক্সটার সেটিং, সেটিং মানে কি? কোন স্টোরি যখন আমরা পড়ছি, কোন টেক্সট যখন পড়ছি, সেই টেক্সটের একটা নির্দিষ্ট সেটিং রয়েছে। বিশেষ করে নাটকের ক্ষেত্রে, প্রোজের ক্ষেত্রে টেক্সটটা কোন এলাকায় বা কোন কোন এলাকায় নিয়ে এই টেক্সটটা তৈরি, বা কোন কোন এলাকার ঘটনাকে বর্ণনা করা হচ্ছে টেক্সটে, সেটা হচ্ছে গল্পের সেটিং। তাহলে এই গল্পের সেটিং কি? মোবাইলের সেটিংস হলে এস যুক্ত হতো, সেটিংস, এখানে সেটিং। রামেশ 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 টাউন, আইল্যান্ড টাউন। আইল্যান্ড টাউন মানে কি? দ্বীপ শহর। দ্বীপ শহর মানে কি? যে রামেশ্বরম যে এলাকায় ছিল, সেখানে ধরো এটা রামেশ্বরম হচ্ছে টাউন, সেই টাউনের চারদিকে জল ছিল, জলভাগ, মাঝখানে যদি স্থলভাগ থাকে সেটাকে কি বলা হয়? আইল্যান্ড। জলভাগের মাঝখানে যদি স্থলভাগ থাকে সেটাকে কি বলা হয়? আইল্যান্ড, ওকে। তাহলে সেই আইল্যান্ড টাউন রামেশ্বরমে তার জন্ম, এবং সেইখানে এই গল্পটা সেটিং। সেটা কোথায়? তামিলনাড়ু স্টেটে, ওকে। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে এই গল্পের সেটিংটা কোথায়? সেটা হচ্ছে রামেশ্বরম। রামেশ্বরম কোথায়? সেটা হচ্ছে তামিলনাড়ুতে। তামিলনাড়ু, আচ্ছা, রামেশ্বরম কি রকম একটা শহর? তাহলে আমরা জানলাম আইল্যান্ড টাউন, ওকে। নেক্সট দেখো, থিম, এই গল্পটা পড়ে আমরা কি জানতে পারি, মানে এই গল্পটা কি বিষয়বস্তু নিয়ে? দেখো, the text highlights the significant role that author's family and upbringing played in shaping his values, principles and world view। বলছে এই গল্পটা হাইলাইট করছে, তুলে ধরছে সিগনিফিক্যান্ট রোল, তাৎপর্যপূর্ণ ভূমিকা, that the author's family and upbringing, যে এই যে আমাদের অথার কে? এপিজে আব্দুল কালাম। এপিজে আব্দুল কালামের পরিবার এবং এপিজে আব্দুল কালামের আপব্রিঙ্গিং মানে হচ্ছে বেড়ে ওঠা মানে বড় হওয়া, বলতে পারো বড় হওয়া। যে এপিজে আব্দুল কালাম কোথায় বড় হয়ে উঠছেন, তার ফ্যামিলির কি ভূমিকা, সেগুলো তার ক্যারেক্টার শেপিং করতে, তার ভ্যালুস, জীবনের মূল্য, ভ্যালুস মানে কি বলবো? মূল্য, জীবনের মূল্য, এখানে মূল্যবোধ এই অর্থে ইউজ করা হচ্ছে। প্রিন্সিপালস মানে হচ্ছে নীতি অ্যান্ড ওয়ার্ল্ড ভিউ মানে হচ্ছে বিশ্বকে দেখার নজর বা চেতনা। তিনি পৃথিবীকে কিভাবে দেখবেন সেটারই একটা ওয়ার্ল্ড ভিউ বা বিশ্বকে দেখার একটা মনোভাব। আচ্ছা, এটা কি করে আমাদের লাইফে এই রোলটা বা ভূমিকাটা পালন করে? যে কোনো ব্যক্তি, যে কোনো পার্সন, যে কোনো বাচ্চা হোক না কেন, সে আমি হই বা তুমি হও না কেন, তখন কি দেখবে যে যে ফ্যামিলিতে বড় হয়, সেই ফ্যামিলির কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তার ক্যারেক্টার তৈরিতে। যেমন ধরো, যদি কোনো ফ্যামিলিতে কেউ জন্মগ্রহণ করে যে সবাই এডুকেটেড, সবাই ভালো পড়াশোনায়, সবাই চাকরিজীবী, সবাই বড় বড় বিজনেসম্যান, সেই ফ্যামিলি থেকে যখন ছেলে মেয়ে যখন বড় হবে, তাদের মধ্যে কিন্তু একটা আলাদা রকম আবভাব তৈরি হবে। তাদের সেই পরিবেশ, সেখানকার এনভায়রনমেন্ট, সেগুলো সবকিছু তাকে হাইলি এডুকেটেড হতে হেল্প করবে। এবার দেখা গেল কোনো একটা ছেলে বা মেয়ের জন্ম কৃষকের পরিবারে, সেই পরিবারে সবসময় সেই হাইলি এডুকেটেড হওয়ার দিকে নাও এগোতে পারে, ঠিক আছে? সেটা ডিপেন্ড করে পরিস্থিতি এবং সার্বিক যে পরিবেশ তার উপরে। আরেকটা জিনিস, যে দেখা গেল বাবা মা কেমন, তার কিন্তু অনেকটাই প্রভাব তার ছেলে মেয়েদের উপরে পড়ে। বাবা মা দেখা গেল খুব সৎ ভালো মানুষ, ছেলে মেয়ের ভালো মানুষ বা সৎ হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে। দেখা গেল বাবা মা অসৎ, বা দেখা গেল যে চোর ছ্যাচর ইত্যাদি ইত্যাদি, তাহলে তার ছেলে মেয়েদের চোর ছ্যাচর বা খারাপ হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে। এপিজে আব্দুল কালামের বাড়িতে তিনি যেখানে মানে যেভাবে বড় হয়েছেন, যে বাড়িতে এবং যে পরিবেশে তিনি
তার যে ভ্যালু, মূল্যবোধ জীবনের, তার জীবনে বেড়ে ওঠা এবং তার যে সায়েন্স অ্যান্ড টেকনোলজির যে তার হচ্ছে মানে সময়, তিনি যে টাইমটা দিয়েছিলেন তার প্রফেশন, সেখানেও তার এই ছোটবেলার সেই ভ্যালু, মূল্যবোধ, বোধ শক্তি সবকিছু কিন্তু একটা নিদর্শন দেখা যায়। তার গোড়া কোথায়? তার গোড়া হচ্ছে সেই একদম রুট, উৎসতে, অর্থাৎ জন্ম হয়ে বড় হওয়া সেই ফ্যামিলি থেকেই। বোঝা গেল? আচ্ছা, কারো কোনো প্রবলেম থাকলে বলো, কারো কোনো প্রবলেম থাকলে বলো। আচ্ছা, শেখ মেহবুব, আচ্ছা কখন স্টার্ট হলো? এই তো কিছুক্ষণ হলো, বেশি সময় হয়নি। ওকে, দেখো এবার কি বলছে এখানে, আমরা ক্যারেক্টার, আমরা কয়টা ক্যারেক্টার পাবো? দেখো এগুলো ডিরেক্টলি কোশ্চেন আসবে না, তবে টেক্সট পড়ার আগে যদি আমরা এগুলো একটু করে পড়ে নিই তাহলে টেক্সটটা আন্ডারস্ট্যান্ড করতে আমাদের সুবিধা হবে। মেন 4টা ক্যারেক্টার রয়েছে। মেন ক্যারেক্টার হচ্ছে আমাদের ডক্টর এপিজে আব্দুল কালাম। এপিজে আব্দুল কালাম, তিনি হলেন এখানকার মেন ক্যারেক্টার। ডক্টর এপিজে আব্দুল কালাম, তিনি হলেন ন্যারেটার। ন্যারেটার, এই টেক্সটের ন্যারেটার। ন্যারেটার মানে কি? যিনি গল্পটা বলেন। কি ব্যাপার, কালি চেঞ্জই হচ্ছে না। ন্যারেটর মানে হচ্ছে যিনি গল্পটা বলেন, অফ দ্য টেক্সট। এই টেক্সটে তিনি ন্যারেটর। তিনি ছিলেন হাম্বল, নরম প্রকৃতির। তিনি ছিলেন কিউরিয়াস, সবসময় একটা কৌতূহলী একটা প্রশ্ন তার মনের মধ্যে থাকতো, যে একটা কৌতূহল নতুনকে জানার জন্য, যেটা জানেন না সেটাকে জানার জন্য, চেনার জন্য একটা কৌতূহল। আর ডিটারমাইন্ড ইন্ডিভিজুয়াল, একদম যেটা সিদ্ধান্ত নেবেন সেটা করেই ছাড়বেন, এরকম একজন ইন্ডিভিজুয়াল বা ব্যক্তি ছিলেন। তিনি ছিলেন, অনেকগুলো তার শিবলিংস ছিল। শিবলিংস মানে কি? ওই মানে মহাদেব শিবলিঙ্গ না, শিবলিংস মানে হলো ভাই বোন। তিনি অনেকগুলো ভাই বোনের মধ্যে একজন ছিলেন, অর্থাৎ এপিজে আব্দুল কালামের অনেকগুলো ভাই বোন ছিল। মায়ের পেটের নিজের ভাইকে বলা হয় শিবলিংস। ওকে, শর্ট আর উইথ আনডিস্টিংগুইশড লুকস, এগুলো সব টেক্সটে দেওয়া রয়েছে। যে তিনি বেটে ছিলেন, আর দেখতে তিনি মনে করতেন দেখতে তিনি অতটাও ভালো ছিলেন না। তার হচ্ছে তিনি একটা ক্লোজ নিট ফ্যামিলিতে এবং সাপোর্টিভ মুসলিম ফ্যামিলিতে তিনি জন্মগ্রহণ করেন। রমেশ সরবের ক্লোজ নিট মানে তার চারপাশে মানুষজন ছিলেন, তাকে ভালোবাসার, তাকে কেয়ার করার হাতের কাছে অনেক লোকজন ছিলেন। ওকে, আর কি? তিনি জীবনে স্ট্রং ভ্যালুস অফ ইন্টিগ্রিটি, রেসপেক্ট, হার্ড ওয়ার্ক ফ্রম হিজ প্যারেন্টস, তার পিতামাতার কাছ থেকে শিখেছেন। যে ইন্টিগ্রিটি, একত্রিত হওয়া, একত্রিত থাকা, সবাই মিলেমিশে সুখে শান্তিতে একত্রিত থাকা, একত্রিত হয়ে থাকা। তারপরে রেসপেক্ট, অন্যকে কি করে রেসপেক্ট দিতে হয়, সম্মান নিতে হয়। হার্ড ওয়ার্ক, আর তিনি কঠোর পরিশ্রমে বিশ্বাসী ছিলেন। আর এই কারণেই তিনি সায়েন্টিস্ট হিসেবে এতটা সাকসেসফুল হয়েছিলেন। বোঝা গেল? তিনি সেই সমস্ত কিছু তিনি তার পরিবারের কাছ থেকে পেয়েছেন, স্পেশালি বাবার কাছ থেকে পেয়েছেন। তো সেই সম্পর্কে আমরা পুরো যখন টেক্সটটা ডিসকাস করব তখন আরো ডিটেলস আমরা জানতে পারবো। হি ওয়াজ, এই যে লেখা আছে, হি ওয়াজ লার্জলি ইনফ্লুয়েন্সড বাই হিজ ফাদার্স স্পিরিচুয়াল টিচিংস, তার বাবার আধ্যাত্মিক যে টিচিংস, শেখানো আধ্যাত্মিক শিক্ষা। তার বাবা, আধ্যাত্মিক মানে হচ্ছে যে ওই গড, ঈশ্বর, আল্লাহ রিলেটেড যে শিক্ষা, যে রিলেটেড চেতনা, ধারণা, সেগুলো কিন্তু তার বাবার কাছ থেকে তিনি পেয়েছিলেন। ওকে, and try to incorporate them in the world of science and technology, এবং সেগুলোকে সায়েন্স এবং টেকনোলজিতে, মানে তোমার হচ্ছে সায়েন্সে এবং টেকনোলজি, প্রযুক্তিবিদ্যা, তিনি সেগুলোতে মিক্সড করার চেষ্টা করেছিলেন। দেখো এত ডিটেলস আমাদের না জানলেও হবে। আমরা কি জানবো? তিনি গল্পের ন্যারেটর ছিলেন, আর তিনি হাম্বল, নরম প্রকৃতির ছিলেন, আর তিনি কিউরিয়াস, কৌতূহলী একটা মনোভাব নিয়ে থাকতেন, আর ডিটারমাইন্ড মাইন্ড, যেটা সিদ্ধান্ত নেবেন সেটা তিনি করেই থাকবেন, এরকম। আর তিনি যে একটা ইমোশনালি একটা বন্ডিং পরিবারে জন্মগ্রহণ হয়েছিল, আর তিনি ওই স্ট্রং ভ্যালুস, তারপর হচ্ছে স্ট্রং ভ্যালুস অফ ইন্টিগ্রিটি, রেসপেক্ট, হার্ড ওয়ার্ক, আর এগুলো সমস্ত কিছু তার পরিবারের কাছ থেকে তিনি পেয়েছেন। বিশেষ করে তিনি বাবার দ্বারা ইনফ্লুয়েন্সড হয়েছিলেন। ওকে, এটুকু জানলে আমাদের এনাফ। এবার রয়েছে জৈনুল আবদিন। জৈনুল আবদিন কে? এপিজে আব্দুল কালামের বাবা, তিনি হলেন জৈনুল আবদিন। আসিয়াম্মাস হাজবেন্ড। আসিয়াম্মাকে, আসিয়াম্মা হচ্ছে এপিজে আব্দুল কালামের মা, মাদার অফ এপিজে আব্দুল কালাম, মাদার অফ আব্দুল। একটা জিনিস মাথায় রাখবে যে এই যে ধরো বর্তমান সমাজে এই যে এমন একটা সিচুয়েশনের মধ্যে যাচ্ছি আমরা, কোথাও কোথাও দেখা যায় হিন্দুকে দেখলে মুসলিমরা সহ্য করতে পারে না, আবার কোথাও কোথাও মুসলিমকে দেখলে হিন্দুরা সহ্য করতে পারে না। এরকম একটা ফেস চলছে এখন। বিভিন্ন জায়গায় এই নিয়ে যুদ্ধ চলছে, আরো সব তোমরা নিউজ দেখে থাকবে। তো এই ক্ষেত্রে কি একটা কথা বলি, এপিজে আব্দুল কালাম তিনি এমন একজন মুসলিম ছিলেন
যে কোনো হিন্দুরা তাকে কিন্তু হেট করতেন না বা ঘৃণা করতেন না। তিনি একজন সত্যি খুব ভালো একজন মানুষ ছিলেন। কোনো মুসলিমরা তো নয়, হিন্দুরাও কেউ তাকে হেট করতেন না, সবাই তাকে রেসপেক্ট দিতেন। তিনি সেই লেভেলের একজন মানুষ ছিলেন, জাস্ট লাইক স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দকেও, নেতাজিকেও, নেতাজিও যদিও পলিটিক্যাল কারণে অনেকে অনেক রকম ব্যাপার থাকতো, কিন্তু স্বামী বিবেকানন্দকেও আমার মনে হয় কোনো মুসলিমরা তাকে হেট করতেন না। তিনিও একজন উচ্চ মনের মানুষ ছিলেন। এই যে এপিজে আব্দুল কালাম, স্বামী বিবেকানন্দ, এরা তো মানুষ না, অতি মানব। হুম যাই হোক, তার বাবার খুব একটা বেশি পড়াশোনা ছিল না, মানে পুঁথিগত প্রথাগত পড়াশোনা ছিল না, আবার খুব একটা বেশি টাকা পয়সা ছিল না, কিন্তু বাবা সবসময় ট্র্যাডিশনাল ড্রেস পরতেন। ট্র্যাডিশনাল ড্রেস বলতে বাবা, এপিজে আব্দুল কালামের বাবা কি ড্রেস পরতেন? ট্র্যাডিশনাল। ট্র্যাডিশনাল ঐতিহ্যগত ড্রেস বলতে মুসলিম সম্প্রদায়ের যে একজন ইমাম, যা বা যারা হচ্ছে তোমার মসজিদে ওই থাকেন রিলিজিয়াস পার্সনস, তাদের কিন্তু একটা নির্দিষ্ট ড্রেস রয়েছে, যেটা তোমাদের আমি ছবিতে দেখালাম। টুপি পরবেন, লুঙ্গি পরবেন, আর একটা পাঞ্জাবের মতো, এইগুলো সব তিনি পড়তেন ট্র্যাডিশনাল। আর তিনি ছিলেন গ্রেট উইজডম, তার মধ্যে ছিল অনেক জ্ঞান এবং কাইন্ডনেস, দয়া, অনেস্ট, সততা, হার্ড ওয়ার্কিং এন্ড সেলফ ডিসিপ্লিনড ইন্ডিভিজুয়াল। তার বাবাও হার্ড ওয়ার্কিং ছিলেন এবং সেলফ ডিসিপ্লিন, একদম নির্দিষ্ট টাইম মতো সব কাজ করতেন, এরকম একজন ব্যক্তি ছিলেন। আর তিনি লিবারাল, উদার মনের মানুষ ছিলেন, মানে তোমার হচ্ছে জেনারসিটি, একটা স্পিরিট ছিল, জেনারাস মানুষ ছিলেন। আর এগুলো তোমার হচ্ছে, হ্যাঁ এগুলো আর আমি ডিটেলসে পড়ছি না। তিনি লোকাল মস্কে যেতেন, মসজিদে যেতেন, সেখানে তার ছেলেকে অর্থাৎ এপিজে আব্দুল কালামকে নিয়ে যেতেন। আর তার একটা তোমার হচ্ছে ফ্রেন্ডলি রিলেশন ছিল, তোমার হচ্ছে ওই নিয়ার বাই আশেপাশের টেম্পল, যে মন্দির রয়েছে সেই মন্দিরের পুরোহিতের সঙ্গে তার একটা ক্লোজ রিলেশনশিপ ছিল, খুব কাছের একজন বন্ধু ছিল। ভাবো, একদিকে মুসলিম সম্প্রদায়ের একজন ধর্মীয় ব্যক্তি, রিলিজিয়াস পার্সন, আরেকদিকে হিন্দু সম্প্রদায়ের একজন রিলিজিয়াস পার্সন, এই দুই ব্যক্তির মধ্যে মিল থাকা বিশাল মুশকিল, কিন্তু সেই সময়ে ছিল, মানে তারা রিলিজিয়াস পার্সন হওয়ার পরেও। বোঝা গেল? আর তিনি হ্যাঁ সিম্পল লাইফ লিড করতেন। এপিজে আব্দুল কালামের বাবা কিন্তু সিম্পল লাইফ লিড করতে পছন্দ করতেন, কোনো লাক্সারি বা কোনো কিছু দেখানো এগুলো মানে খুব একটা লাইক করতেন না। এবার আছে আশেম্মা। আশেম্মাকে জৈনুলাবদিন মাদার, মায়া, মা। জৈনুলাবদিন বলতে সরি, এপিজে আব্দুল কালামের মা, সরি। আর জৈনুলাবদিনের হচ্ছে ওয়াইফ, স্ত্রী ছিলেন। আর তিনি একজন আইডিয়াল হেল্পমেট ছিলেন তার বাবার, অর্থাৎ তার হাজবেন্ড বা তার বাবার একজন আদর্শ সাহায্যকারী ছিলেন, সবসময় কাজে সহযোগিতা করতেন। এগুলো আমরা ডিটেলসে টেক্সটে পাবো যদিও। আর তিনি ছিলেন টল এবং গুড লুকিং, দেখতে ভালো, একজন জেনারাস, উদার মনের মহিলা। তিনি প্রত্যেকটা দিন নিজের বাড়ির সদস্য থেকেও বাইরের লোকদেরকে তিনি খাওয়াতেন, মানে অনেক লোককে তিনি খাওয়াতেন, তার একটা বিশেষ কোয়ালিটিস ছিল। আর তিনি একটা প্রেস্টিজিয়াস ফ্যামিলিতে বিলং করতেন, মানে এপিজে আব্দুল কালামের মা এমন একটা ফ্যামিলিতে বিলং করতেন, যেই ফ্যামিলির কোনো পূর্বপুরুষ ব্রিটিশদের কাছ থেকে বাহাদুর এই টাইটেলটা পেয়েছিলেন। এগুলো আমরা সব টেক্সটে পড়বো। তাই একটা প্রেস্টিজিয়াস ফ্যামিলিতে তোমার হচ্ছে বিলং করতেন। এবার আসছি পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী। পক্ষী লক্ষ্মণ শাস্ত্রীকে, পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী হচ্ছে হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল। ওই যে রামেশ্বরমে একটা মন্দির রয়েছে, সেই মন্দিরের একজন পুরোহিত, উঁচু মাপের পুরোহিত, বড় পুরোহিত। আর কে? একজন ডিয়ার ফ্রেন্ড অফ কালামস ফাদার, কালামের বাবার একজন প্রিয় বন্ধু। ইউজ টু ওয়্যার ট্র্যাডিশনাল আউটফিটস, তিনিও ট্র্যাডিশনাল আউটফিটস মানে হচ্ছে ড্রেস, তিনিও ওই ঐতিহ্যগত বা তাদের ধর্মীয় পোশাক পরতেন। এপিজে আব্দুল কালামের মতোই, সরি এপিজে আব্দুল কালামের বাবার মতোই তিনিও ধর্মীয় পোশাক পরতেন। আর অনেক সময় স্পিরিচুয়াল ম্যাটার্স নিয়ে, আধ্যাত্মিক বিষয় নিয়ে এপিজে আব্দুল কালামের বাবার সঙ্গে তিনি আলোচনায় বসতেন, আলোচনা করতেন। এই যে ছবিটা দেখালাম, ট্র্যাডিশনাল ড্রেস বলতে এই যে এটা হচ্ছে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় পার্সনের ট্র্যাডিশনাল ড্রেস, এই যে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় পার্সনের ট্র্যাডিশনাল ড্রেস, এই ড্রেসগুলো কিন্তু তারা পরতেন আর একে অপরের সঙ্গে স্পিরিচুয়াল ম্যাটার্স নিয়ে আলোচনা করতেন। ওকে, এবার আসছে আমরা অ্যাবাউট দ্য অথার। এই যে অথার পুরো নাম এখানে দেওয়া আছে, আবুল ফকির জৈনুলাবদিন আব্দুল কালাম। জন্ম হচ্ছে 1931, মৃত্যু হচ্ছে 2025। জন্ম কবে? 1931। মৃত্যু কবে? 2015 সাল। খুব একটা বেশি দিন নয়, মারা যান, মানে প্রায় 10 বছর হতে চললো, 9-10 বছর, 11 বছর বোধহয় হতে চললো। হ্যাঁ, ওয়াজ ওয়ান অফ দা পাইনিয়ার্স অফ এয়ারোস্পেস ইঞ্জিনিয়ারিং ইন ইন্ডিয়া। হ্যাঁ, এইটা আমাদের একটু মাথায় রাখতে হবে। তিনি ভারতবর্ষের যে ইঞ্জিনিয়ারিং, এয়ারোস্পেস ইঞ্জিনিয়ারিং যে একটা তোমার পার্ট, মহাকাশ গবেষণা, মহাকাশে যে ইঞ্জিনিয়ারিং ব্যাপারগুলো ছিল, তিনি তার পাইনিয়ার্স ছিলেন।
পাইনিয়ার্স মানে হচ্ছে পথ প্রদর্শক, পথ প্রদর্শক। পথ প্রদর্শক মানে তিনি প্রথম দিকের ব্যক্তির মধ্যে যিনি এয়ারস্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে গবেষণা করেন, মানে যারা শুরু করেন তাদের মধ্যে একজন তিনি ব্যক্তি ছিলেন। বোঝা গেল? পাইনিয়ার্স মানে প্রথম যিনি পথ দেখান। ফর এ মেজর পার্ট অফ হিজ লাইফ হি ওয়ার্কড অ্যাজ এ সায়েন্টিস্ট। তিনি তার জীবনের অনেকটা অংশই সায়েন্টিস্ট হিসেবে তিনি কাজ করেন। আমরা জানি এপিজে আব্দুল কালামকে সায়েন্টিস্ট হিসেবে আমরা চিনি। ইন ইন্ডিয়ান স্পেস প্রোগ্রামস, ভারতের মহাকাশ গবেষণার যে প্রোগ্রাম সেইখানে তিনি একজন সায়েন্টিস্ট হিসেবে কাজ করেন। সাম অফ হিজ ফেমাস ওয়ার্কস আর, তার বিখ্যাত কিছু লেখা ইন্ডিয়া 2020, ইগনাইটেড মাইন্ডস, উইংস অফ ফায়ার, এগুলো তার বিখ্যাত লেখা। আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে উইংস অফ ফায়ার, যেখান থেকে আমাদের এই টেক্সট স্ট্রং রুটসটা নেওয়া হয়েছে। হি ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ফ্রম 2002 টু 2007। তিনি ভারতবর্ষের প্রেসিডেন্টও ছিলেন। কত সাল থেকে কত সাল? 2002 থেকে 2007 সাল। তাহলে এখানে আমরা এপিজে আব্দুল কালাম সম্পর্কে কি কি পরিচয় পেলাম? তিনি ছিলেন একজন সায়েন্টিস্ট। কোথাকার সায়েন্টিস্ট ছিলেন? ইন্ডিয়ান স্পেস প্রোগ্রামস। ওকে, বা আরেকটু তিনি মানে পাইনিয়ার্স ছিলেন কিসের? এয়ারোস্পেস ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে, এটা জানলাম। তিনি একাধারে লেখকও ছিলেন, বই লিখেছিলেন। সেটা আমরা কি করে জানলাম? এই যে টেক্সটগুলো লেখার মধ্যে দিয়ে মানে আমরা জানতে পারি। নেক্সট আর কি ছিলেন? তিনি ছিলেন ভারতবর্ষের একজন প্রেসিডেন্ট। ওকে, রাষ্ট্রপতি ছিলেন। কত সাল থেকে কত সাল? 2002 থেকে 2007 সাল। ওহো, এবার টোন দিয়ে দিয়েছে, এগুলো আগে দিতে হতো। যাই হোক, আচ্ছা, কারো কোনো প্রবলেম? কারো কোনো প্রবলেম থাকলে বলো। থিমটা আরেকবার বলবো, থিমটা বলুন একবার। আচ্ছা আচ্ছা, আমি খেয়াল করিনি, সরি। থিমটা কমেন্টটা তোমাদের দেখিনি। আচ্ছা, থিমে কি বলেছে? বলছে এই টেক্সটটা হাইলাইটস করছে যে সিগনিফিক্যান্ট রোল। আচ্ছা, অথার অর্থাৎ এপিজে আব্দুল কালামের জীবনে এপিজে আব্দুল কালামের পরিবার এবং তিনি যে পরিবেশে বড় হয়ে উঠেছেন সেই পরিবেশের যে গুরুত্বপূর্ণ ভূমিকা তার পরবর্তী জীবনে, সেইটাই এখানকার থিম। সেই গুরুত্বপূর্ণ ভূমিকা কি? তিনি কতটা মূল্যবোধ, কতটা ভালো মন্দ জানতে পেরেছেন, শিখতে পেরেছেন। তার আর কি তিনি প্রিন্সিপালস, তিনি জীবনে কোন নীতি নিয়ে চলতেন, এবং তার যে ওয়ার্ল্ড ভিউ, বিশ্বকে দেখার যে চিন্তা ভাবনা, এই সমস্ত কিছুর মূল উৎস বা গোড়া হলো তার পরিবার এবং পরিবারের লোকজন। বুঝে গেল? ক্লিয়ার? কারো কোনো অসুবিধা থাকলে বলো। আর দুই একটা স্লাইড পরে আমরা অরিজিনাল টেক্সটে চলে যাবো। হ্যাঁ, দেখো, টেক্সট পড়ার আগে এগুলো একটু জেনে নেওয়া উচিত। অনেকের হয়তো একটু বোরিংও লাগতে পারে কিছু ক্ষেত্রে, কিন্তু এগুলো জেনে নেওয়া আমাদের প্রয়োজন, একান্ত প্রয়োজন। এবার কি বলছে? দ্য অথার রেমিনিসেন্স অ্যাবাউট চাইল্ডহুড উইথ ফন্ডনেস এন্ড নস্টালজিয়া। ইয়েস, এখানে রেমিনিসেন্স মানে হচ্ছে স্মৃতিচারণ করা, স্মৃতিচারণ করা। আচ্ছা, ব্যাপারটা কি হলো? ধরো, স্মৃতিচারণ করা মানে কি? শৈশবকালের কথা যদি আমরা ভাবি, তোমরা নিজেদের লাইফে ভাবো, উফ ও কেয়া দিন থা, যখন কোন রকম পড়াশোনার প্রেশার ছিল না। এই যে আজকে 11-12 পড়ছি, সায়েন্স নিচ্ছি, আর্টস নিচ্ছি, এই করতে হবে, সেই করতে হবে, বাবা মার এক্সপেকটেশন, সারাদিন রাত পড়াশোনার মধ্যে ব্যস্ততা। কারো কারো ভালো লাগে না, কারো কারো ভালো লাগে, আবার কারো কারো মাঝে মধ্যে ডিস্টার্ব ফিল হয়, বিরক্ত ফিল হয়। আর সেই শৈশবকালের মানে শৈশব বেলার কথা ভাবো, ছোটবেলার কথা ভাবো, যেখানে কোনো ছিল না এত প্রেশার। উফ, কি সুন্দর দিন ছিল, এত চাপ ছিল না, খেতাম, মানে ঘুরে বেড়াতাম, আনন্দ করতাম, সবকিছু ছিল। এখন জীবনটা কেমন যেন একটু অন্য টাইপের মতো হয়ে গেছে। এপিজে আব্দুল কালামও তার জীবনের একটা স্টেজে এসে দাঁড়িয়ে যখন তিনি ব্যাকে যাচ্ছেন, সেই শৈশবকালের কথা যাচ্ছেন, তিনি যেন স্মৃতিচারণা করছেন, আর যেন তিনি সেই নস্টালজিয়া ফিল করছেন। নস্টালজিয়া মানে কি? ওই যে পুরনো স্মৃতি ফিল করতে করতে বা স্মৃতিচারণ করতে করতে সেই স্মৃতি নিয়ে ভাবতে ভাবতে সেখানে হারিয়ে যাওয়া, তিনি এই নস্টালজিয়াও ফিল করছেন। আর ফার্নেস বলছে সেই শৈশবকালের প্রতি যে তার মানে তীব্র ইচ্ছে, ভালো লাগা, সেটার কথা তিনি এখানে প্রকাশিত করছেন। তাহলে এখানে একটা নস্টালজিক টোন রয়েছে। তাহলে টোনটা কিরকম? নস্টালজিক টোন। নস্টালজিক টোন, এই টোনের মাধ্যমে তিনি এই টেক্সটটা লিখেছেন। নস্টালজিক মানে বোঝা গেল তো টোনটা, যেটা শৈশবকালের বা পুরোনো দিনের স্মৃতিচারণ করে সেই সময়ে হারিয়ে যাওয়া, সেটাকে বলা হচ্ছে নস্টালজিক টোন। স্যার, কোনো রেফারেন্স বুক আচ্ছা, কিনতে হবে কিনা? হ্যাঁ, না কিনলে হবে, তোমরা চাইলে যদি কিনতে চাও ছায়া প্রকাশনের বইটা কিনে নিতে পারো। হ্যাঁ, ছায়া প্রকাশনের বইটা তোমরা চাইলে কিনে নিতে পারো। সব ঠিকঠাক বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, ঠিক আছে, চলো এবার দেখো পরেরটা চলে এসো, পরের স্লাইড।
ন্যারেটিভ স্টাইল, কবি এখানে কবি বলছি রাইটার বা অথার এখানে তিনি কিভাবে লিখেছেন গল্পটা, ন্যারেট করেছেন, সেই স্টাইলটা কিরকম। দ্য টেক্সট ইজ পার্সোনাল অ্যাকাউন্ট অফ দ্য অথার্স লাইফ। তাহলে এই টেক্সটটা কি, আমরা পার্সোনাল অ্যাকাউন্ট, ব্যক্তিগত গল্প। পার্সোনাল অ্যাকাউন্ট মানে হচ্ছে ব্যক্তিগত বলতে পারো গল্প। ব্যক্তিগত গল্প, কিসের ব্যক্তিগত গল্প, যে ন্যারেটরের জীবনের নিজের কাহিনী সেটা। রিটেন ইন দ্য ফার্স্ট পার্সন, এই যে ফার্স্ট পার্সনে তিনি লিখেছিলেন। ফার্স্ট পার্সন মানে ফার্স্ট পার্সন আমরা পড়েছি আই, উই, এইভাবে লেখা। আমি এটা কাজ করেছিলাম, আমরা ওখানে গিয়েছিলাম, আমরা খেয়েছিলাম, এই যে আমি আমরা করে লেখা যে স্টাইল, সেটা বলা হচ্ছে ফার্স্ট পার্সন ন্যারেশন বা ফার্স্ট পার্সন ন্যারেটিভ স্টাইল। বোঝা গেল? ক্লিয়ার? এবার নেক্সট, কারো কোনো অসুবিধা নেই? অসুবিধা হলে মেসেজ করবে, হ্যাঁ কমেন্ট করবে। নেক্সট দেখো অ্যাবাউট দ্য টেক্সট। এই অ্যাবাউট দ্য টেক্সট পড়ার পরেই আমরা মেইন টেক্সটে চলে আসবো। ক্লিয়ার? অ্যাবাউট দ্য টেক্সট দেখো, স্ট্রং রুটস ইজ অ্যান এক্সট্রাক্ট ফ্রম ডক্টর কালামস অটোবায়োগ্রাফি। তাহলে এটা আমরা জানলাম অটোবায়োগ্রাফি। অটোবায়োগ্রাফি আর বায়োগ্রাফির মধ্যে ডিফারেন্স তোমরা নিশ্চয়ই জানো। বায়োগ্রাফি মানে যখন নিজের জীবন মানে নিজের সম্পর্কে অন্য কেউ লিখছে বা অন্য কারো জীবন সম্পর্কে আমরা লিখছি, তখন সেটা বায়োগ্রাফি। সাপোজ নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে আমরা এখন লিখবো, তাহলে নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে লিখতে গেলে সেটা আমরা কি লিখবো, বায়োগ্রাফি না অটোবায়োগ্রাফি? ডেফিনেটলি সেটা বায়োগ্রাফি হবে। কিন্তু যখন আমি আমার নিজের সম্পর্কে লিখবো, তখন সেটা হয়ে যাবে অটোবায়োগ্রাফি, আত্মজীবনী। তোমরা এগুলো জানো, আত্মজীবনী। বাহ, দুই কালার বেরোচ্ছে, ইন্টারেস্টিং। দেখো উইংস অফ ফায়ার, সেটা কোথা থেকে নেওয়া হয়েছে, উইংস অফ ফায়ার, যেটা 1909 মানে 1999 সালে প্রকাশিত, 1999 আর কি, 1999 সালে প্রকাশিত হয়েছিল। ইন দিস টেক্সট হি টক্স অ্যাবাউট হিজ চাইল্ডহুড। তিনি এই টেক্সটে অর্থাৎ এপিজে আব্দুল কালাম তার শৈশবকালের কথা বলেন। ইন হিজ হোম টাউন, তার হোম টাউন মানে যে টাউনে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং বেড়ে উঠেছিলেন। দ্য পিস প্রেজেন্টস এ ডিলাইটফুল স্কেচ অফ দ্য অথার্স আর্লি লাইফ। ডিলাইটফুল মানে হচ্ছে আনন্দদায়ক। ডিলাইটফুল মানে কি, আনন্দদায়ক। আনন্দদায়ক স্কেচ, একটা ছবি অঙ্কন করেছেন অথারের জীবনের শৈশবকালের, এন্ড দ্য ডেভেলপমেন্ট অফ হিজ স্পিরিচুয়াল গ্রোথ, এবং তিনি আধ্যাত্মিক দিকে কিভাবে ধীরে ধীরে বেড়ে উঠেছেন, তার মনোভাব কিভাবে চেঞ্জ হয়ে গেছে, সেটাও তিনি এখানে বর্ণনা করেছেন। স্পিরিচুয়াল মানে কি, আধ্যাত্মিক। আধ্যাত্মিক কি ব্যাপার, আধ্যাত্মিক ব্যাপারটা হলো যে গডের কাছে, ঈশ্বরের কাছে, ঈশ্বরে বিশ্বাসী হওয়া। দেখবে যখন মানুষের বয়স বাড়বে, তখন কিন্তু ধীরে ধীরে মানুষ সেই ঈশ্বর, আল্লাহ বা তোমার হচ্ছে জেসাস ক্রাইস্ট, তাদের প্রতি কিন্তু ভক্তি বেড়ে যায়, তখন তারা মানুষজন স্পিরিচুয়াল হয়ে ওঠে। সেই সম্পর্কে এখানে রয়েছে। অর্থাৎ এই টেক্সটটা এপিজে আব্দুল কালামের ছোটবেলার জন্মের পর থেকে তার শৈশবকালের বর্ণনা, এবং তিনি ধীরে ধীরে যে তিনি একজন সায়েন্টিস্ট হিসেবে, এবং তার সঙ্গে সঙ্গে তার যে মনের ভিতরে স্পিরিচুয়াল গ্রোথ, বয়সের সঙ্গে সঙ্গে যে চেঞ্জ হচ্ছে, সেটাও তিনি বর্ণনা করেছেন। বুঝে গেল? আর তোমরা নিশ্চয়ই জানো এপিজে আব্দুল কালাম ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। তিনি সব দিক থেকে ফেমাস ছিলেন। তিনি একজন ভালো মনের মানুষ ছিলেন। তিনি অলরেডি বলে দিলাম রাষ্ট্রপতি ছিলেন, বিজ্ঞানী ছিলেন। এগুলো আমাদের জানা প্রয়োজন আছে। এরপরে আমরা আসছি টেক্সটে। বলো, কারো কোনো প্রবলেম থাকলে বলো, কারো কোনো প্রবলেম থাকলে বলো, ফটাফট বলো, কুইক। কারো কোনো প্রবলেম থাকলে বলো, আর বুঝতে পারলে ক্লিয়ার লেখো, তাহলে টেক্সটটা পড়া স্টার্ট করব। কতক্ষণ হবে? এবার টেক্সটটা তো পড়া শুরু করব। টেক্সটটা পড়তে মোটামুটি 40-45 মিনিট সময় লাগতে পারে। ইয়েস, আরেকটা বাদ গেছে, রাইট রাইট, দ্য মিসাইল ম্যান অফ ইন্ডিয়া, ভেরি গুড। শেখ মেহবুব, ভেরি গুড, এটা আমি বলতে ভুলে গেছি। সমীর বলছে, শুভজিৎ বলছে ক্লিয়ার। আচ্ছা, আমি এতক্ষণ যা যা বললাম তার কিছু মনে রাখলেই হবে, কিন্তু যেগুলো একদম অ্যাকুরেটলি, একদম প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে মনে রাখতে হবে, যদি তোমরা 40-তে 40 স্কোর করতে চাও। এখন যেটা পড়াবো সেটা আজকে শেষ হবে এটা না, আজকে শেষ করব না, যেহেতু ইন্ট্রোডাকশন একটা অনেকটা সময় লেগে গেল, তাই আজকে এটা শেষ করবো না, একদম ডিরেক্ট এবার টেক্সট আসছি। দেখো এর পরের দিন শেষ করবো, দুটো ক্লাসে শেষ করবো, তারপরে কোশ্চেন আনসার প্র্যাকটিস করবো। হ্যাঁ, ভালো করে মনোযোগ দিয়ে শুনবে, প্রত্যেকটা লাইন বুঝবে। অসুবিধা হলে বলবে, আমি এক একটা করে স্লাইড করবো, তারপরে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার পরে তোমাদেরকে বলবো কারো কোনো অসুবিধা আছে কিনা। দেখো যদি বই থাকে, বইটাকে সামনে রাখবে, রাখার পর ওয়ার্ড মিনিং গুলো চাইলে বইয়ের মধ্যে লিখে নাও, তাহলে তোমাদের নেক্সট টাইম পড়তে সুবিধা হবে। ওকে,
চলো কি বলছে, আই ওয়াজ বর্ন ইনটু এ মিডল ক্লাস তামিল ফ্যামিলি ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম ইন দ্য আর্স্টওয়াইল মাদ্রাস স্টেট। অনেকটা বড় লাইন, প্রত্যেকটা মানে এই লাইনটাতে 3টা 4টা এমসিকিউ হয়। কিভাবে দেখো, আই ওয়াজ বর্ন, আমি জন্মগ্রহণ করেছিলেন, এখানে আমি জন্মগ্রহণ করেছিলাম, এখানে আমি বলতে কে, আমি বলতে এপিজে আব্দুল কালাম। আমি কে, এপিজে আব্দুল কালাম। পুরোটা লিখছি না, এপিজে আব্দুল কালাম জন্মগ্রহণ করেছিলেন কোথায়, ইনটু আ মিডল ক্লাস তামিল ফ্যামিলি, তাহলে মধ্যবিত্ত তামিল পরিবারে। ওকে, এটা একটা পার্ট। ইন দা আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম, তাহলে কোথায়, রামেশ্বরমে। রামেশ্বরম কেমন টাউন, আইল্যান্ড টাউন, দ্বীপ শহর। আমি একটু আগে বলে দিলাম, ইন দা আর্স্টওয়াইল মাদ্রাস স্টেট। আর্স্টওয়াইল মানে হচ্ছে পূর্বে, আর্স্টওয়াইল মানে হচ্ছে পূর্বে বা আগে, যেটা আগে মাদ্রাস স্টেট বলে পরিচিত ছিল। মাদ্রাস স্টেট মানে কি, যেটা পরবর্তী সময় হয় তামিলনাড়ু। তাহলে এখান থেকে প্রশ্ন কি কি আসতে পারে, আমার জন্ম মানে এপিজে আব্দুল কালাম কেমন ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছিলেন, মিডিল ক্লাস। সেটা তিনি কোন পরিবারে, বাঙালি পরিবারে, তামিল পরিবারে না তেলেগু পরিবারে, আমরা পেলাম তামিল ফ্যামিলিতে। সেই কোথায় ছিল সেটা, সেটা ছিল রামেশ্বরম। রামেশ্বরম কোথায় ছিল, পূর্ববর্তী মানে আগে যখন মাদ্রাস স্টেট নামকরণ ছিল সেই রাজ্যের তামিল তোমার হচ্ছে কি নাম, রামেশ্বরম একটা নামক দ্বীপ শহরে তিনি জন্মগ্রহণ করেছিলেন। এখান থেকে অনেকগুলো প্রশ্ন হতে পারে। তাহলে মাদ্রাস স্টেটের বর্তমান নাম কি, তামিলনাড়ু। মাই ফাদার, আমার বাবা, জৈনুল আবদিন। তাহলে এপিজে আব্দুল কালামের বাবার নাম পেয়ে গেলাম, কি পেলাম, জৈনুল আবদিন। হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ। বলছে ফর্মাল, ফর্মাল মানে হচ্ছে, ফর্মাল মানে বলতে পারো যে প্রচলিত, প্রচলিত বা প্রথাগত, প্রথাগত। প্রচলিত বা প্রথাগত শিক্ষা ব্যবস্থা কি, যেই শিক্ষা ব্যবস্থা স্কুল কলেজের মধ্যে দিয়ে হয় সেটাকে বলা হয় প্রচলিত বা প্রথাগত, যেটাকে ইংরেজিতে বলা হয় ফর্মাল এডুকেশন। যেমন তোমরা স্কুল কলেজে একটা নির্দিষ্ট সিলেবাস ওয়াইজ তোমরা পড়াশোনা করছো, তোমরা হলে ফর্মাল এডুকেশন নিচ্ছ, তোমরা ফর্মাল এডুকেশন যে পদ্ধতি সে পদ্ধতিতে এডুকেটেড হচ্ছ। আর ইনফর্মাল কোনটা, রবীন্দ্রনাথ ঠাকুরের কথা ভাবো, তিনি কিন্তু স্কুলে তেমন ভাবে যাননি, তিনি বাড়িতে বসেই বিভিন্ন বই পড়ে এবং গৃহ শিক্ষকের কিছু সাহায্য নিয়ে তিনি কিন্তু এডুকেটেড হয়েছিলেন, সেটা হচ্ছে ইনফর্মাল এডুকেশন। তাহলে আমার বাবার মধ্যে ফর্মাল এডুকেশন, সেই প্রচলিত বা তোমার হচ্ছে প্রথাগত শিক্ষা তেমন ছিল না। আর কি ছিল না, নর মাচ ওয়েলথ, আর তেমন টাকা পয়সাও ছিল না, সম্পত্তিও ছিল না, নর মাচ, ওই জন্য তো মিডিল ক্লাস, ওই জন্যই মিডিল ক্লাস। ডেসপাইট, ডেসপাইট মানে কি, সত্ত্বেও, ডেসপাইট মানে কি বলবো, সত্ত্বেও। ডিসঅ্যাডভান্টেজেস, ডিসঅ্যাডভান্টেজেস মানে হচ্ছে অসুবিধা। এই যে অসুবিধা থাকা সত্ত্বেও, এই অসুবিধাগুলো থাকা সত্ত্বেও, এই অসুবিধাগুলো কোনগুলো, কোশ্চেন আসতে পারে। এই অসুবিধাগুলো বলতে বাবার ফর্মাল এডুকেশন বেশি ছিল না, বাবার ওয়েলথও বেশি ছিল না। এবার ফর্মাল এডুকেশন থাকলে কি হবে, সেটা একটা সুবিধাজনক। তো যদি কারো বাড়ির লোকজন দেখা গেলো এমএ পাস, বিএড বা তোমার হচ্ছে মাস্টার ডিগ্রি থেকে শুরু করে দেখা গেলো পিএইচডি করে রেখেছেন, বা আরো তোমার হচ্ছে মেডিকেল মানে ডাক্তার হয়েছেন বা ইঞ্জিনিয়ার হয়েছেন, যত বেশি ফর্মাল এডুকেশন এডুকেটেড হবে তার ফ্যামিলিতে পড়াশোনার দিকে, ফ্যামিলির যে লাইফস্টাইল সেটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু হ্যাঁ অনেকটা ইজি হয়ে যাবে লাইফটা লিড করা। টাকা পয়সা যদি বেশি থাকে তাহলে সেক্ষেত্রে লাইফটা লিড করা অনেকটা ইজি হয়ে যাবে। কল্পনা করো তুমি আম্বানির ছেলে মেয়ে, তাহলে সেইভাবে ভাবো, তখন তোমার লাইফস্টাইলটা চেঞ্জ হয়ে যাবে, পড়াশোনা থাক বা না থাক সেভাবে, তবে লাইফস্টাইল একটা কিন্তু আলাদা লেভেলে চলবে। এই না প্রথাগত শিক্ষা ব্যবস্থা, না বেশি টাকা পয়সা, সেই পরিবার থেকে বড় হয়ে ওঠা একটু চাপের, একটু একটু না ভালো প্রেশারের। ওকে, তো এই সমস্ত ডিসঅ্যাডভান্টেজেস বা অসুবিধা থাকা সত্ত্বেও হি পজেসড গ্রেট ইননেট উইজডম। এইসব অসুবিধা থাকা সত্ত্বেও, পজেসড মানে হচ্ছে মালিক হওয়া, পজেসড মানে কি, মালিক হওয়া। তিনি কিসের মালিক ছিলেন, গ্রেট ইননেট উইজডম। ইননেট মানে হচ্ছে সহজাত, তোমরা জীবন বিজ্ঞানে পড়েছো সহজাত, যেটা আমাদের জন্ম থেকে রয়েছে, তার সহজাত একটা উইজডম। উইজডম মানে কি, জ্ঞান। উইজডম মানে কি বলবো, জ্ঞান। তিনি মনে হচ্ছে জন্ম থেকেই জ্ঞানী, পৃথিবীতে ল্যান্ড করার পরেই যেন মনে হচ্ছে তার বাবার ভিতরে জ্ঞানে পরিপূর্ণ। হ্যাঁ হতে পারে তিনি স্কুল কলেজ থেকে সেভাবে শিক্ষা গ্রহণ করেননি, ডাজেন্ট ম্যাটার। দেখো রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখো, এরকম টাইপের। আর কি ছিল, অ্যান্ড এ ট্রু জেনারসিটি অফ স্পিরিট। জেনারসিটি অফ স্পিরিট মানে হচ্ছে উদার মানসিকতার, কি বলবো, উদার মানসিকতা।
মানে লিবারাল তিনি ছিলেন। বুঝা গেল? তাহলে আমরা জানতে পারলাম এপিজে আব্দুল কালামের বাবা মানে বাবার জয়নুল আবেদিনের দুটো স্পেশাল কোয়ালিটি কি কি। তিনি হলেন জন্মগত জ্ঞানী, যার মধ্যে ইননেট উইজডম ছিল, আর তিনি একজন ট্রু জেনারসিটি অফ স্পিরিট, একজন উদার মনের মানুষ, এটুকু জানলাম। আর কি দেখো, হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট। আইডিয়াল মানে তোমরা জানো, আইডিয়াল মানে হচ্ছে আদর্শ। আইডিয়াল মানে কি? আদর্শ। হেল্পমেট মানে হচ্ছে সাহায্যকারী। হেল্পমেট মানে কি বলবো? সাহায্যকারী। এবার আমরা কি জানি? এমএটিই, মেট মানে কি? বন্ধু। এমএটিই, মেট মানে বন্ধু, যেমন ক্লাসমেট, শ্রেণীকক্ষের বন্ধু। ওকে, রুমমেট, একই রুমে থাকে এরকম বন্ধু। হেল্পমেট, একই কাজে সাহায্য করে এরকম বন্ধু। তার মানে তার বাবা মিলেমিশে সাহায্য করে একসঙ্গে, বাবা আর মা মিলেমিশে সাহায্য করে একসঙ্গে একে অপরের সমর্থন করতেন। বুঝে গেল? তার মানে বাবা মার মধ্যে একটা ভালো মিল ছিল। সেটা কোথায়? ইন মাই মাদার, এই যে মাদার, মায়ের মধ্যে। মায়ের নাম কি? আশিয়াম্মা। এই আশিয়াম্মা আমরা পেয়ে গেলাম, সেটা হলো এপিজে আব্দুল কালামের মায়ের নাম। ওকে, তাহলে বাবার নাম কি পেলাম? জয়নুল আবেদিন। মায়ের নাম কি পেলাম? আশিয়াম্মা। আই ডু নট রিকল দ্য এক্সাক্ট নাম্বার অফ পিপল শি ফেড এভরি ডে। আমি মনেই করতে পারি না সঠিকভাবে তিনি এক্সাক্ট নাম্বার, যথাযথ কতজন লোককে আমার মা রেগুলার বা প্রতিদিন খাওয়াতেন। বাট আই এম কোয়াইট সার্টেন। সার্টেন মানে কি? সার্টেন মানে হচ্ছে নিশ্চিত। সার্টেন মানে কি? নিশ্চিত। কিন্তু আমি কোয়াইট মানে কি? সম্পূর্ণ। কোয়াইট মানে কি বলবো? সম্পূর্ণ। কিন্তু আমি সম্পূর্ণ নিশ্চিত যে দ্যাট যে ফার মোর আউটসাইডার্স, আউটসাইডার মানে কি? বাইরের লোক, we ate with us than all the members of our family put together। বলছে আমাদের ফ্যামিলির যত লোক একসঙ্গে খেত, যত লোক খেত তার থেকে অনেক বেশি ফার মোর আউটসাইডার, বাইরের লোকজনেরা খাবার খেত, আমাদের মানে খাবার আমাদের সঙ্গে খেত, বা মা তাদেরকে খাবার দিতেন। দেখো কত উদার মানসিকতার লোক। সেই সময়ের কথা ভাবো, যখন এপিজে আব্দুল কালাম ছোট ছিলেন, মানে সেই সময়ে ভাবো, কল্পনা করো, সেই সময় লোকজন 3 বেলা খাবার ঠিকঠাক পেতেন না। সেই জায়গায় এপিজে আব্দুল কালাম এবং তার ওয়াইফ অর্থাৎ আশিয়াম্মা, অর্থাৎ এপিজে আব্দুল কালাম বলছে, সরি, এপিজে আব্দুল কালামের বাবা এবং জয়নুল আবেদিন এবং তার ওয়াইফ হচ্ছে আশিয়াম্মা। এই তার বাবা মা লোকদেরকে খাওয়াতেন। কত ভালো, কত উদার মনের মানসিকতা না হলে সেই সময় যখন ঠিকঠাক খাবার পাওয়া যেত না, সেই সময় তারা লোকদেরকে খাওয়াতেন। বুঝে গেল? কতটা বড় মাপের, মানে মনের দিক থেকে না হলে খাওয়ানো যায় না। ভাবো, জাস্ট কল্পনা করো। সেই পরিবারে এপিজে আব্দুল কালামের জন্ম। তাহলে যে পরিবারে এরকম একটা ভালো পরিবেশ রয়েছে, সেই পরিবারের ছেলে মেয়ের ভালো হওয়ার চান্সেস তো থাকবেই থাকবে। বুঝে গেল? কারো কোনো জায়গায় ডাউট বা কোথাও অসুবিধা থাকলে বলো, আবার বলছি। কারো কোথাও ডাউট বা কোথাও কোনো অসুবিধা থাকলে বলো। তাড়াতাড়ি কমেন্টে জানাও। হ্যাঁ, কারো কোথাও কোনো ডাউট অসুবিধা থাকলে বলো, বলে দিচ্ছি। তারপর নেক্সট আমরা প্যারাটা পড়বো। কমেন্ট একটু জানাও, বুঝতে পারলে ক্লিয়ার বলো ফটাফট। লাস্ট লাইনটা আরেকবার বলে দেবো, দীপায়ন। আচ্ছা, আর কারো ক্লিয়ার? জুলি ক্লিয়ার? ওকে, দেখো লাস্ট লাইনে কি বলা হয়েছে যে, আচ্ছা লাস্ট লাইন, বিদ্যুৎ বলছে লাস্ট লাইন। ওকে ওকে ওকে, ঠিক আছে। দেখো এপিজে আব্দুল কালামের বাড়িতে এপিজে আব্দুল কালাম নিজে এক্স্যাক্টলি এখনো মনে করতে পারেন না যে কতজন লোক, বাইরের লোক, বাড়ির ফ্যামিলি মেম্বার্স নয়, বাড়ির ফ্যামিলি মেম্বার্স এর বাইরের লোক কতজন এসে খেয়ে যেতেন। কে খাওয়াতেন? তার মা তাকে খাওয়াতেন। বোঝা গেল? তার পরিবারের লোকজনের থেকে এইটুকু তিনি নিশ্চিত ছিলেন, তার পরিবারের লোকজন যত ছিল তার থেকে বাইরের লোকজন বেশি খেয়ে যেতেন। সাপোজ তাদের পরিবারের লোকজন ছিল 10 জন, এবার তাহলে বাইরের 10 জন কেন, 12-14 জন লোক মিনিমাম খেয়ে যেতেন প্রত্যেকটা দিন। কে খাওয়াতেন? এপিজে আব্দুল কালামের মা আশিয়াম্মা খাওয়াতেন। বোঝা গেল? স্যার কটা পর্যন্ত ক্লাস হবে? হয়তো আর আধা ঘন্টা। বোঝা গেল? তাহলে আমি আরেকবার বলে দিই, আই ডু নট রিকল দ্য এক্সাক্ট নাম্বার অফ পিপল শি ফেড এভরিডে। আমার মানে সঠিক কতজনকে আমার মা খাওয়াতেন সেটা আমার মনে নেই। বাট আই এম কোয়াইট সার্টেন দ্যাট, কিন্তু আমি সম্পূর্ণ নিশ্চিত যে ফার মোর আউটসাইডার্স, অনেক বেশি বাইরের লোক, এট উইথ আস, আমাদের সঙ্গে খেত, দেন অল দ্য মেম্বার্স অফ আওয়ার ফ্যামিলি পুট টুগেদার, আমাদের পরিবারের লোকজনের একসঙ্গে যতজন হতো তার থেকে বেশি। চলো এবার পয়েন্টে চলে আসছি। থার্ড লাইন, থার্ড লাইন কি আছে? 1 2 3। এই যে বাবার ভেতর, বাবার
দুটো অসুবিধা ছিল। একটা পুঁথি মানে প্রথাগত শিক্ষা খুব একটা বেশি ছিল না, 1 নম্বর পয়েন্ট। 2 নাম্বার, বাবার মধ্যে তোমার হচ্ছে ওই মানে বাবার মধ্যে না, বাবার অনেক সম্পত্তিও ছিল না। এইটা তো তাদের প্রবলেম, শিক্ষাও নেই তেমন, আবার তেমন সম্পত্তিও নেই, এটা তো একটা অসুবিধা। এই অসুবিধা থাকা সত্ত্বেও বাবা ভালো দিক ছিল, একটা তিনি জন্মগত জ্ঞানী ছিলেন, আর কি ছিলেন, আর তিনি ছিলেন হচ্ছে উদার মনের মানুষ, এই যে জেনারসিটি অফ স্পিরিট, মানে উদার মনের মানুষ ছিলেন। ঠিক আছে, হাইলাইট ইম্পর্টেন্ট লাইনস। আচ্ছা, প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ওয়ার্ড যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি হাইলাইট করে দিয়েছি। এখন দেখো ক্লাস 12 টেক্সট একদম খুঁটে খুঁটে পড়তে হবে, যেগুলোর মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো বলবো। এই প্রথম লাইনটা তো খুবই ইম্পর্টেন্ট, এগুলো ইম্পর্টেন্ট। এই যে বাবার কি কি অসুবিধা ছিল, তা সত্ত্বেও বাবার ভেতরে কি কি কোয়ালিটিস ছিল, সবগুলো ইম্পর্টেন্ট। লাস্ট লাইনটা অতটা ইম্পর্টেন্ট নেই, কিন্তু বাকি সবগুলো ইম্পর্টেন্ট। ওকে, পরেরটাই আসছি। ক্লিয়ার? সমীর বলছে ক্লিয়ার। চলে এসে দেখো, মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। আমার প্যারেন্টস, আমার পিতামাতা, ওয়ার ওয়াইডলি রিগার্ডেড, ওয়াইডলি মানে কি, বিস্তর এলাকা জুড়ে, বিস্তর এলাকা, বিস্তর এলাকা জুড়ে বলছে রিগার্ডেড, রিগার্ডেড মানে মনে করা হতো, মনে করা বা শ্রদ্ধা করা, বলবো এখানে শ্রদ্ধা করা। শ্রদ্ধা করা অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। কাপল মানে হচ্ছে দম্পতি, কাপল মানে কি, দম্পতি। আমরা কাপল মানে মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ভাবে এমনটা নয়, শুধু সেই ক্ষেত্রে নয়, দম্পতি হয়, হাজবেন্ড ওয়াইফ। তার মানে আমার পিতামাতাকে বিস্তর এলাকা জুড়ে সবাই একজন আদর্শ দম্পতি বলে মনে করতেন। বোঝা গেল? এবার হচ্ছে মাই মাদার্স লিনেজ, লিনেজ মানে হচ্ছে বংশ, লিনেজ মানে কি বলবো, বংশ। আমার মায়ের বংশ ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশড, মোর ডিস্টিংগুইশড মানে হচ্ছে বেশি ফেমাস, ডিস্টিংগুইশড মানে কি বলবো, ফেমাস বা বিশিষ্ট, কোন একটা স্পেশাল কোয়ালিটি রয়েছে। হ্যাঁ, বলছে আমার মায়ের বংশ একটা বিশিষ্ট বা বেশি ফেমাস, একটু স্পেশাল কোয়ালিটি রয়েছে। ওয়ান অফ হার ফোর বিয়ারার্স, ফোর বিয়ারার্স মানে হচ্ছে, ফোর বিয়ারার্স না সরি, ফোর বিয়ার্স মানে হচ্ছে পুরুষ, পূর্ব পুরুষ। আমার মায়ের বংশের কোন এক পূর্বপুরুষকে হ্যাভিং বিন বেস্টোড, বেস্টোড মানে হচ্ছে দেওয়া, বেস্টোড মানে কি বলবো, দেওয়া। কি দেওয়া হয়েছিল, দ্য টাইটেল অফ বাহাদুর। কোন টাইটেল দেওয়া হয়েছিল, আসবে ইম্পর্টেন্ট, বাহাদুর টাইটেল দিয়েছিল, কারা দিয়েছিল, বাই দ্য ব্রিটিশ, তখন ব্রিটিশরা শাসন করতো, তাই ব্রিটিশরা টাইটেল দিয়েছিল বাহাদুর। ওকে, তাহলে এই পুরো প্যারাটা আরেকবার বলি, আমার পিতামাতাকে বিস্তর এলাকা জুড়ে লোকজন একজন আদর্শ দম্পতি হিসেবে মনে করতেন, আর আমার মায়ের বংশ বেশি ফেমাস, বেশি বিশিষ্ট ছিল, কারণ মায়ের বংশের কোন এক পূর্বপুরুষকে ব্রিটিশরা এই বাহাদুর টাইটেলটা বা বাহাদুর উপাধি দিয়েছিলেন, এই কারণে বেশি ফেমাস। মানে কি, ব্রিটিশরা বাহাদুর টাইটেল দিয়ে দিয়েছিলেন, মানে কি বংশের কেউ না কেউ রিয়েলি বাহাদুর ছিল, এই কারণে টাইটেলটা দিয়েছিলেন। তার মানে ব্রিটিশদের হাতে পুরস্কার পাওয়া মানে কি বিশাল বড় ব্যাপার সেই সময়ের কনটেক্সটে। ধরো আজকের যুগে দাঁড়িয়ে যদি আমি ওয়েস্ট বেঙ্গলের কনটেক্সটে দেখি, যে বা ইন্ডিয়ার কনটেক্সটে দেখি না কেন, যে কেউ একজন ভারতরত্ন পুরস্কার পেয়েছেন, বিশাল ব্যাপার। কেউ একজন বাংলার রত্ন পুরস্কার পেয়েছেন, বিশাল বড় ব্যাপার। ডিস্টিংগুইশড মানে কোনো স্পেশাল কোয়ালিটি ছিল, বোঝা গেল? এই জন্য আই ওয়াজ, এবার দেখো, এবার এপিজে আব্দুল কালাম তার নিজের সম্পর্কে বলছেন। আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন, আমি ছিলাম অনেকগুলো বাচ্চার মধ্যে একজন, ওয়ান অফ মেনি চিলড্রেন, অনেকগুলো ছেলে মেয়ের মধ্যে একজন। তার পরিচয় দেখো কিরকম, বডির স্ট্রাকচার লুকস সেটা বলছে। এই শর্ট বয়, তিনি একজন বেটে ছেলে ছিলেন। অ্যান্ড উইথ রাদার, রাদার মানে হচ্ছে বরং, বরং আনডিস্টিংগুইশড লুক, আনডিস্টিং মানে কি, আনডিস্টিংগুইশড মানে হচ্ছে বিশিষ্ট বা বিশিষ্ট বলছি সরি, একটু দেখতে খারাপ, দেখতে খারাপ লুকস। তাহলে আমি ছিলাম একটু বেটে আর একটু দেখতে খারাপ ছিলাম, আমি অতটা দেখতে ভালো নই, এরকম অর্থে। বর্ন টু টল এন্ড হ্যান্ডসাম প্যারেন্টস, কিন্তু আমার পিতামাতা কেমন ছিল, টল লম্বা ছিল, আর হ্যান্ডসাম দেখতে খুব সুন্দর। হ্যান্ডসাম মানে কি, সুন্দর। তাহলে আমি আমার সুন্দর পিতামাতার একটা বেটে, সুন্দর আর লম্বা পিতামাতার একজন বেটে এবং একটু একটু দেখতে খারাপ এরকম একটা ছেলে, মানে আমি যেন মনে হচ্ছে সে ফ্যামিলির ক্যাটপিস, মানে ছাট অংশ, এরকম হিসেবে নিজেকে তিনি বর্ণনা করছেন। আর কি দেখো, উই লিভড, এইখান থেকে কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট এই 3টে লাইন।
উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস। অ্যানসেস্ট্রাল মানে হচ্ছে পূর্বপুরুষ, অ্যানসেস্ট্রাল মানে হচ্ছে পূর্বপুরুষ। আচ্ছা পুরুষ মানে দুবার দিয়েছে পয়স্যকার হবে, হ্যাঁ। বলছে আমি মানে উই লিভড আমরা বসবাস করতাম ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস আমাদের পূর্বপুরুষদের বাড়িতে। তাহলে কোথায় বসবাস করতেন? অ্যানসেস্ট্রাল হাউসে। মাথায় রাখবে হুইচ ওয়াজ বিল্ট যেটা তৈরি করা হয়েছিল ইন দ্য মিডল অফ দ্য 19th সেঞ্চুরি। সেটা কখন তৈরি করা হয়েছিল? 19th সেঞ্চুরির মাঝামাঝি সময় তৈরি করা হয়েছিল। তার মানে পূর্বপুরুষদের বাড়িতে থাকতেন। আর বাড়িটা 19th সেঞ্চুরি মানে কি 1800 সালের দিকে, 1800 সালের মিডলের দিকে। 19th সেঞ্চুরি মানে তোমার ওই 1801 থেকে 1900 সালের আগে পর্যন্ত সেই সময়টাকে বলা হচ্ছে, বা 1899 সেই সময়টাকে বলা হচ্ছে 19th সেঞ্চুরি। আর 19th সেঞ্চুরি মিডল মানে 1850-60 দিকে যে বাড়িটা তৈরি সেই বাড়িতে তিনি থাকতেন, তারা থাকতেন। এবার বাড়ির বর্ণনা কি বলছে? ইট ওয়াজ মানে বাড়িটা, আর ফেয়ারলি লার্জ পাক্কা হাউস। এই তিনটে ওয়ার্ড, এই যে ফেয়ারলি, লার্জ আর এই পাক্কা, একদম ঠিকঠাক মাথায় রাখতে হবে। এই যে পাক্কা মানে হচ্ছে এখানে পাকা, পাকা বাড়ি মানে ইট টিট দিয়ে তৈরি। লার্জ মানে তোমরা জানো, ফেয়ারলি মানে একদম স্পষ্ট, এখানে সুন্দর, সুন্দর বলতে পারো, ঠিক আছে। বলছে যে এই বাড়িটা ছিল বিশাল বড় সুন্দর পাকা বাড়ি, মেড অফ লাইমস্টোন। লাইমস্টোন মানে কি? চুনা পাথর, চুনা পাথর। তাহলে কি কি দিয়ে তৈরি ছিল? চুনা পাথর এন্ড ব্রিক মানে ইট দিয়ে তৈরি, ইট আর চুনা পাথর দিয়ে তৈরি ছিল। অন দ্য মস্ক স্ট্রিট ইন রামেশ্বরম। তাহলে কোথায় ছিল? রামেশ্বরমের মস্ক স্ট্রিট। এটাও ইম্পর্টেন্ট, পুরোটা ইম্পর্টেন্ট। তাহলে আরেকবার বলছি, আমরা আমাদের পূর্বপুরুষদের বাড়িতে থাকতাম, যেই বাড়িটা 19 শতকের মাঝামাঝি সময় তৈরি করা হয়েছিল। এই বাড়িটা ছিল একটা সুন্দর বড় পাকা বাড়ি, যেটা লাইমস্টোন চুনা পাথর দিয়ে এবং ইট দিয়ে তৈরি হয়েছিল। আর যেটা ছিল রামেশ্বরমের একটা মস্ক স্ট্রিট, রাস্তার নাম, সেই মস্ক স্ট্রিটে পাশেই বাড়িটা ছিল। কারো কোনো ডাউট থাকলে বলো। বেস্টড মানে দেওয়া, উপাধি দেওয়া, কাউকে কোনো টাইটেল বা উপাধি দেওয়াকে বলা হয় বেস্ট। বুঝলে শুভজিৎ? আচ্ছা কারো কোথাও কোনো ডাউট বা প্রবলেম থাকলে বলো। ফটাফট বলো, কারো কোনো ডাউট, কোনো প্রবলেম? আর বুঝতে পারলে ক্লিয়ার বলো, কুইক কুইক, তাড়াতাড়ি বলো। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে চলো নেক্সট স্লাইডে আসি। ঠিক আছে চলো, পরে দেখো পরে কি বলছে? মাই অস্টিয়ার ফাদার। অস্টিয়ার মানে হচ্ছে সিম্পল, অস্টিয়ার মানে কি? সরল, যেটাকে বলা হয় সিম্পল। মাই অস্টিয়ার ফাদার আমার সরল সাদাসিধে বাবা। ইউজ টু অ্যাভয়েড, অ্যাভয়েড মানে এড়িয়ে চলা, অল ইনএসেনশিয়াল কমফোর্টস সমস্ত ধরনের অপ্রয়োজনীয়, মানে কমফোর্টস মানে কি বলবো? আরাম। কমফোর্টস মানে কি বলবো? আরাম। কমফোর্টস মানে আরাম। আর ইন এসেনশিয়াল মানে হচ্ছে অপ্রয়োজনীয়, অপ্রয়োজনীয় সমস্ত ধরনের অপ্রয়োজনীয় আরাম। এন্ড লাক্সারিজ, লাক্সারিজ মানে হচ্ছে বিলাসিতা, বিলাসিতা। সমস্ত ধরনের আরাম ও বিলাসিতাকে আমার বাবা এড়িয়ে চলতেন। কারো কোনো প্রবলেম না? দীপায়ন ঠিক আছে, ওকে। দেখো সমস্ত ধরনের যে আরাম, লাক্সারি আর হচ্ছে বিলাসিতা, সেগুলো এড়িয়ে চলতেন। বাবা ছিলেন সিম্পল, সহজ সরল। এই যে আরাম আর বিলাসিতা, অর্থাৎ যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কমফোর্ট এন্ড লাক্সারি? কমফোর্ট আর লাক্সারির মধ্যে পার্থক্য কি? কমফোর্ট হলো, ধরো এই তোমরা যে ঘরে বসে আছো, আমি একটা ঘরের এক্সাম্পল দিয়ে বলি, যে ঘরে বসে আছো সেই ঘরে ফ্যান চলছে গরমের সময়, তার মানে কি তোমার যে সিচুয়েশন তার থেকে একটু কমফোর্ট জোনে রয়েছে, মাথার উপরে ফ্যান ঘুরছে, একটু আরামদায়ক। এবার সেটা থেকে একটু আরেকটু বিলাসিতা করবো, লাক্সারি করবো, সেখানে এসি লাগানো হলো। তাহলে কমফোর্ট একটু হালকা লেভেলের শান্তি, আর আরো বেশি শান্তির জায়গা হলো লাক্সারি, বিলাসিতা। কমফোর্টের পরের স্টেজ হলো লাক্সারি, ওকে। দেখো হাউএভার অল নেসেসিটিস আর প্রোভাইডেড ফর, সমস্ত জিনিস প্রয়োজনীয়তা, নেসেসিটিস মানে কি? প্রয়োজনীয়তা, সমস্ত প্রয়োজনীয়তা দেওয়া হতো, মানে সমস্ত যা যা প্রয়োজনীয় জিনিস সেগুলোকে ঠিকঠাক দেওয়া হতো। এবার কি সেগুলো কি? ইন টার্মস অফ ফুড, খাবারের ক্ষেত্রে যেগুলো খাবার প্রয়োজন, আই মিন যতজনকে খাবার দিতে হবে সঠিক খাবার সঠিক পরিমাণে দেওয়া হতো। হ্যাঁ বাবা সিম্পল হতে পারে, বাবা
কমফোর্ট আর লাক্সারি এড়িয়ে চলতে পারে, কিন্তু যেটা নেসেসিটি, যেটা প্রয়োজন, সেটা বাবা আমাদেরকে দিতেন। সেটা খাওয়ার ক্ষেত্রে হোক, মেডিসিন ওষুধের ক্ষেত্রে হোক, কিংবা ক্লোদিং জামা কাপড়ের ক্ষেত্রে হোক না কেন। তাহলে বাবা বিলাসিতা আর তোমার হচ্ছে আরামকে এড়িয়ে চললেও কোন কোন ক্ষেত্রে বাবা সবকিছু দিতেন? একটা হলো খাবারের ক্ষেত্রে, ফুডের ক্ষেত্রে, নেক্সট হচ্ছে মেডিসিন ওষুধের ক্ষেত্রে, আর ক্লোদিং জামা কাপড়ের ক্ষেত্রে বাবা কখনো কার্পণ্য বোধ করতেন না। যা চাইতেন ছেলেমেয়েরা প্রয়োজন অনুসারে তিনি সেটা দিয়ে দিতেন। দেখো, ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে আই উড সে, আমি বলবো, মাইন ওয়াজ আ ভেরি সিকিউর চাইল্ডহুড। আমার শৈশবকাল খুব সিকিউর ছিল। সিকিউর মানে কি? নিরাপদ। সিকিউর মানে নিরাপদ। আমার শৈশবকাল নিরাপদের ছিল। ম্যাটেরিয়ালি, বাস্তবিকভাবে, ম্যাটেরিয়ালি মানে কি বলবো? বাস্তবিকভাবে। আর ছিল ইমোশনালি, আবেগের দিক থেকে। ইমোশনালি মানে কি বলবো? আবেগের দিক থেকে। তার মানে ব্যাপারটা কি, যে তিনি যা যা চাইতেন সেই সময় ভাবো, আজ থেকে যখন এই কবি মানে টেক্সট লিখছেন বা তিনি যখন বেঁচে ছিলেন সেই সময়ে, যখন ছোটবেলায় যা যা চাইতেন, আই মিন খাবার, জামা কাপড়, মেডিসিন সব ঠিকঠাক ভাবে সাপ্লাই করে দিতেন তার বাবা, দিতে পারতেন। কিন্তু অনেক লোকের সে সময় 3 বেলা খাবার জুটতো না। এই কারণেই এপিজে আব্দুল কালামের বাড়িতে এসে তারা খাবার খেয়ে যেতেন। তাদের কাছে খাবার জুটতো না বলে তারা কি করতো? তারা এপিজে আব্দুল কালামের বাড়িতে এসে খেয়ে যেতেন। আর ভাবো, তাকে সবকিছু দেওয়া হতো সে সময়, তাকে বা তার পরিবারের লোকজনদেরকে। মানে কোথাও না কোথাও একটা জায়গা রয়েছে যেখানে একটা ম্যাটেরিয়ালি, বাস্তবিক দিক থেকে যা যা প্রয়োজন তিনি সেটা পাচ্ছেন। এরও তিনি নিজেকে লাকি এবং সিকিউর মনে করছেন। আর ইমোশনাল দিক থেকে তিনি জয়েন্ট ফ্যামিলিতে থাকতেন, বাবা মা ছিল, একটা আবেগ রয়েছে তার মধ্যে, সবার মধ্যে একটা ভালোবাসাময় একটা পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে। তাহলে সেটা হলো ইমোশনালি। তাই তিনি নিজেকে আবেগের দিক থেকে এবং প্রয়োজনীয় বাস্তবের দিক থেকেও, ম্যাটেরিয়ালিস্টিক জগতের দিক থেকেও তিনি সিকিউর ছিলেন, নিরাপদে ছিলেন। অন্যান্য আর 5টা ছেলে ঠিকঠাক খেতে পায় না, ঠিকঠাক ভাবে থাকার জায়গা নেই, আবার ধরো কারো হয়তো ওই বাবা মা বা কেউ ঠিকঠাক ভাবে বেঁচেও নেই, সেদিক থেকে তিনি কিন্তু সম্পূর্ণ নিরাপদ ছিলেন। আই নর্মালি, এবার দেখো তিনি কি কি করতেন সেটা বলছে। আই নর্মালি এট উইথ মাই মাদার। তাহলে আমাদের এপিজে আব্দুল কালাম সাধারণত মায়ের সঙ্গে খাবার খেতেন। কোথায়? সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন। ফ্লোর মানে কি? মেঝে। ফ্লোর মানে হচ্ছে মেঝে। মেঝেতে বসে, কিচেন মানে তোমরা জানো রান্নাঘর, তাহলে আমি সাধারণত মায়ের সঙ্গে রান্নাঘরের মেঝেতে বসে খাবার খেতাম। শি উড প্লেস এ ব্যানানা লিফ বিফোর মি। তাহলে মা আমার সামনে একটা কলার পাতা দিতেন। ব্যানানা লিফ মানে হচ্ছে কলার পাতা। কলার পাতা, কলার পাতায় নিশ্চয়ই তোমরা খেয়েছো আশা করি। যারা খাওনি তারা খেয়ে দেখবে কখনো সুযোগ হলে। কলার পাতা আমার সামনে আমার মা দিতেন, অন হুইচ, যার উপরে সেই সময় তো এই তোমার হচ্ছে এখনকার সময়ের যে পেপার গুলো, আই মিন যে প্লেট গুলো পাওয়া যায়, সেগুলো তো সেই সময় ছিল না। কলার পাতা ছিল, গাছপালা অনেক ছিল, কলার পাতা খাওয়ার একটা মজাই আলাদা। দেখো বলছে অন হুইচ, যার উপরে, সেই কলার পাতার উপরে সি দেন ল্যাডেলড। ল্যাডেলড মানে হচ্ছে হাতা দিয়ে দেওয়া। ল্যাডেলড মানে কি বলবো? হাতা দিয়ে দেওয়া। হাতা দিয়ে দেওয়া, হাতা দিয়ে ধোলাই দেওয়া নয় কিন্তু, হাতা দিয়ে ভাত টাত দেওয়া। হ্যাঁ, ল্যাটেল রাইস এন্ড অ্যারোমেটিক সাম্বার। আর কি দিতেন? অ্যারোমেটিক মানে কি? সুগন্ধি। সুগন্ধি, সুগন্ধি কি দিতেন? সাম্বার দিতেন। সাম্বার সাউথ ইন্ডিয়ান খাবার, এক ধরনের ডাল জাতীয় খাবার, সেই সাম্বার দিতেন। বলছে টেস্টফুল খাবার। টেস্টফুল কি? হোমমেড পিকেল। হোমমেড মানে কি? বাড়িতে তৈরি আচার। পিকেল মানে কি? আচার। তাহলে আচারও দিতেন। অ্যান্ড এ ডলপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি। ডলপ মানে হচ্ছে অল্প পরিমাণ, মানে হাতা দিয়ে দেওয়া একটা পরিমাণ। অল্প পরিমাণ, ওই হাতা দিয়ে দেওয়া একটা পরিমাণ। সে অল্প পরিমাণ কি দিত? কোকোনাট চাটনি, নারকেলের চাটনি। তাহলে এখানে তিনি কি কি খাবার খেতেন সেটাও ইম্পর্টেন্ট, এখানে প্রশ্ন আসতে পারে। তাহলে আমরা জানলাম তিনি মায়ের সঙ্গে কিচেনের ফ্লোরে বসে খাবার খেতেন, যেখানে অ্যারোমেটিক সাম্বার, সুগন্ধ, প্রথমে কি দেওয়া হতো? তার সামনে একটা কলার পাতা দেওয়া হতো, তার উপরে মা ওই হাতা দিয়ে ভাত তুলে দিতেন, তারপরে সুগন্ধি সাম্বার বা ডাল জাতীয় খাবার দিতেন, তার সঙ্গে টেস্টি বাড়িতে তৈরি তোমার হচ্ছে ওই হোমমেড পিকেল মানে আচার দিতেন, তার সঙ্গে একটু কোকোনাট চাটনিও তুলে দিতেন, নারকেলের চাটনি। নারকেলের চাটনি দিতেন। তিনি কোথায় থাকতেন?
তামিলনাড়ুর একটা আইল্যান্ড টাউন রামেশ্বরম, মানে সেই সামুদ্রিক এলাকা। সামুদ্রিক এলাকা মানে নারকেল গাছ প্রচুর ছিল, নারকেলের চাটনিটা সেখানে ইজিলি অ্যাভেলেবেল হতো, মানে নারকেল যেহেতু অ্যাভেলেবেল, চাটনি অ্যাভেলেবেল, সেটাও তাকে দেওয়া হতো। এবার দেখো, দ্য শিবা টেম্পল হুইচ মেড রামেশ্বরম সো ফেমাস টু পিলগ্রিমস, এই যে শিব মন্দির যেটা রামেশ্বরমকে পিলগ্রিমস এর কাছে, অর্থাৎ যারা ওই মানে তীর্থযাত্রা করতো, পিলগ্রিমস মানে হচ্ছে তীর্থযাত্রী, তীর্থযাত্রী, সেই রামেশ্বরম টেম্পল যেটা রামেশ্বরমকে যে ফেমাস করেছিল তীর্থযাত্রীদের কাছে, ওয়াজ অ্যাবাউট এ 10 মিনিট ওয়াক ফ্রম আওয়ার হাউস, আমাদের বাড়ি থেকে মাত্র 10 মিনিটের হাঁটা পথ ছিল। তাহলে এইটাও খুব ইম্পর্টেন্ট, এটাও খুব ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখতে হবে। তাহলে রামেশ্বরম কিসের জন্য ফেমাস ছিল? রামেশ্বরম ফেমাস ছিল যে একটা টেম্পল ছিল, রামেশ্বরম যে একটা টেম্পল, এই যে শিবা টেম্পল, শিব মন্দির, সেই শিব মন্দিরের জন্য রামেশ্বরম ফেমাস ছিল। কাদের কাছে? যারা তীর্থযাত্রা করতো তাদের কাছে, অর্থাৎ যারা তীর্থযাত্রীদের কাছে। সেই মন্দিরটা আমাদের বাড়ি থেকে মাত্র হাঁটা পথে গেলে 10 মিনিটের পথ। বোঝা গেল? কারো কোনো ডাউট থাকলে বলো, কারো কোনো ডাউট থাকলে বলো, আর ক্লিয়ার হলেও বলো। ফটাফট, আর বেশি পড়বো না, আর একটা দুটো পেজ পড়বো, মানে স্লাইড পড়বো, তাহলে হয়ে যাবে। ম্যাক্সিমাম 12:30 পর্যন্ত ক্লাস চলবে, 1.5 ঘন্টা হতে পারে। বলো কারো কোথাও কোনো ডাউট থাকলে বলো। স্যার তামিলনাড়ু তো এখনো কলা পাতাতেই খায়। আচ্ছা, হ্যাঁ কলা পাতাতেই খায়, রাইট। কলা পাতা তারা খাওয়াটাকে প্রিফার করে, আর এটা খাওয়া উচিত, হেলদি খাওয়া হয়, কোনো রকম সাইড ইফেক্ট তেমন হয় না। আর বলো, বাহ, বাকিদের সবার বুঝতে অসুবিধা নেই, ক্লিয়ার, সবার ক্লিয়ার? ক্লিয়ার, ওকে, ঠিক আছে। দেখো আমি কিন্তু টেক্সট গুলো তোমাদের খুঁটে খুঁটে পড়াচ্ছি, সেভাবে তোমাদের খুঁটে খুঁটে মনে রাখতে হবে টু গেট ফুল মার্কস। ওকে, দেখো পরের স্লাইডে এসো। আওয়ার লোকালিটি, এটাও খুব ইম্পর্টেন্ট। এই যে ওয়ান এগুলো লেখা আছে না, ওয়ান এগুলো নিচে ওয়ার্ড মিনিং লেখা ছিল টেক্সটের। যাই হোক, আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম, আমরা যে এলাকায় থাকতাম সেই এলাকায় প্রধানত মুসলিম ছিল। প্রিডমিনেন্টলি মানে হচ্ছে প্রধানত, প্রধানত। তাহলে এপিজে আব্দুল কালাম যে এলাকায় বসবাস করতেন সেই এলাকায় প্রধানত মুসলিম ছিল, বাট দেয়ার ওয়ার কোয়াইট আ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু, কিন্তু সেখানে কিছু হিন্দু পরিবারও ছিল, কিছু হিন্দু পরিবার ছিল লিভিং অ্যামিকাবলি, এখানে আমার 2 দিয়েছে, ওয়ার্ড মিনিং নিচে লেখা আছে। অ্যামিকাবলি মানে হচ্ছে বন্ধুত্বপূর্ণ ভাবে থাকা, বন্ধুত্বপূর্ণ ভাবে থাকা, সেখানে বন্ধুত্বপূর্ণভাবে থাকতো, বন্ধুত্বপূর্ণভাবে থাকতো উইথ দেয়ার মুসলিম নেইবার্স, তাদের মুসলিম প্রতিবেশীর সঙ্গে। নেইবার্স মানে তোমরা জানো প্রতিবেশী, তাহলে আমাদের এলাকা ছিল প্রধানত মুসলিম জনসংখ্যার লোকজন বেশি ছিল, কিন্তু সেখানে কিছু হিন্দু ফ্যামিলিও ছিল যারা মুসলিম প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বপূর্ণভাবে একসঙ্গে মিলেমিশে থাকতো। এখনকার সময় হলে ব্যাস চলে আসলো বিভিন্ন পলিটিক্যাল পার্টি এসে মুসলিমদের প্রতি হিন্দুর ঘৃণা জন্মাবে, হিন্দুদের প্রতি মুসলিমদের ঘৃণা জন্মিয়ে একটা তাদের পলিটিক্যাল গেইন করবে, তাদের মধ্যে একটা তারা লাভ খুঁজবে রাজনৈতিক দলগুলো। এছাড়া আরো বিভিন্ন কারণে হিন্দু মুসলিমদের মধ্যে সমস্যা লেগেই থাকে, কিন্তু এইখানে হিন্দু আর মুসলিমরা খুব মিলেমিশে একসঙ্গে সুন্দর করে থাকতো। এছাড়া আরো বিভিন্ন জায়গায় রয়েছে, পশ্চিমবঙ্গে রয়েছে, ইন্ডিয়াতেও বিভিন্ন জায়গায় রয়েছে হিন্দু মুসলিম পরিবার একসঙ্গে মিলেমিশে এখনো রয়েছে। এখনো তোমরা ক্লাস 10-এ একটা টেক্সট পড়েছো, কেন গল্পের নাম বাংলায় অদল বদল, সেখানে দেখবে অমৃত আর ইসাবের কাহিনী, অমৃত আর ইসাব হিন্দু মুসলিম, দেখো তাদের মধ্যে একটা মিল বা ঐক্য ছিল, তারা বন্ধুত্বপূর্ণভাবে বসবাস করত। এবার দেখো, there was a very old mosque in our locality, আমাদের লোকালিটিতে বা এলাকায় একটা পুরনো মস্ক ছিল। মস্ক মানে কি? মসজিদ। মস্ক মানে কি? মসজিদ। তাহলে আমাদের এলাকায় একটা পুরনো মসজিদ ছিল, হোয়ার, যেখানে মাই ফাদার উড টেক মি ফর ইভিনিং প্রেয়ার্স, যেখানে আমার বাবা সান্ধ্যকালীন যে প্রার্থনা, প্রেয়ার, সে প্রেয়ারের সময় নিয়ে যেতেন। প্রেয়ার্স মানে কি বলবো? প্রার্থনা, প্রার্থনা, প্রার্থনা। কি ব্যাপার, স্পেলিং গুলো কেমন লিখছি? তাহলে আমার বাবা আমাকে কোথায় নিয়ে যেতেন? প্রত্যেকদিন সন্ধ্যেবেলা সে মস্কে বা মসজিদে নিয়ে যেতেন, সন্ধ্যেবেলা যে প্রেয়ার হতো সেই জন্য।
আবার দেখো কি বলছে, আই হ্যাড নট দ্য ফেইন্টেস্ট আইডিয়া। ফেইন্টেস্ট মানে হচ্ছে বিন্দু মাত্র, বিন্দু মাত্র ধারণা, বিন্দু মাত্র ধারণা মানে বিন্দু মাত্র ধারণা কিসের? আইডিয়া অফ দ্য মিনিং অফ দ্য অ্যারাবিক প্রেয়ার্স চ্যান্টেড। চ্যান্টেড মানে উচ্চারণ করা, চ্যান্টেড মানে কি বলবো, মন্ত্র উচ্চারণ করা, উচ্চারণ করা। বলছে যে আমার বিন্দুমাত্র কোনো ধারণা ছিল না যে সেই অ্যারাবিক প্রেয়ার্স, সেই যে মসজিদে অ্যারাবিক ভাষায় যে প্রেয়ার করা হতো সেটার মানে সম্পর্কে আমি কিছু বুঝতামই না। শুধু বাবার সঙ্গে সঙ্গে যেতাম সন্ধ্যাবেলা, আবার বাবার সঙ্গে সঙ্গে চলে আসতাম। বাট আই ওয়াজ টোটালি কনভিন্সড, কিন্তু আমি সম্পূর্ণরূপে বুঝে গিয়েছিলাম। কনভিন্সড মানে হচ্ছে বোঝা, আমাকে সম্পূর্ণরূপে বোঝানো হয়েছিল that they reached God। এই যে অ্যারাবিক ভাষায় যে প্রেয়ার করা হচ্ছে সেটা একদম গডের কাছে পৌঁছে যাচ্ছে, ঈশ্বর বা আল্লাহর কাছে পৌঁছে যাচ্ছে। তাহলে এই জিনিসটা আমি বুঝে গেছিলাম, তারা কিছু একটা মন্ত্র উচ্চারণ করছে বা কিছু বিড়বিড় করে বলছে, সেটা একদম আল্লাহ বা ঈশ্বরের কাছে পৌঁছে যায়। when my father came out of the mosque, যখন আমার বাবা সে মসজিদ থেকে বেরিয়ে আসে, came out মানে বেরিয়ে আসা, after the prayers সেই প্রার্থনার পর, people of different religions would be sitting outside waiting for him। আর বিভিন্ন ধর্মের লোকজনেরা, এই ডিফারেন্ট রিলিজিয়ান্স, দেখো তার বাবা মুসলিম এবং তিনি নিজে মুসলিম, তিনি নিজের কথা ছাড়ো, তার বাবা মুসলিম, মুসলিম হওয়ার পরেও তার বাবা যখন মসজিদ থেকে বেরিয়ে আসতেন সেই সময়ে বিভিন্ন ধর্মের লোকজনেরা তার বাবার অপেক্ষা করে মসজিদের বাইরে দাঁড়িয়ে থাকতেন, উড বি সিটিং, বসে থাকতেন। উড বি সিটিং মানে বসে থাকতেন, বোঝা গেল? তার মানে তার বাবার প্রভাব কতটা, বিভিন্ন ধর্মের লোকজনেরা তার বাবাকে রেসপেক্ট দিতেন। হয়তো তার বাবার কাছে এমন কিছু একটা ব্যাপার ছিল যেটা তিনি সে সমস্ত লোকজন উপকৃত হবেন বলেই তারা তার বাবার অপেক্ষা করে সেই মসজিদের আশেপাশে বসে থাকতেন, বোঝা গেল? আমাদের এখানে থাকে না, জানি না কেন। আচ্ছা, মারামারি করে নাকি? আর কি রয়েছে? আচ্ছা, থার্ড লাইনটা আরেকবার, থার্ড লাইন কি রয়েছে? 1 2 3। আচ্ছা, বলছে দেয়ার ওয়াজ, হ্যাঁ খুব সস্ত, দেয়ার ওয়াজ আ ভেরি ওল্ড মস্ক ইন আওয়ার লোকালিটি। আমাদের এলাকায় একটা পুরনো মস্ক ছিল, তোমার হচ্ছে মসজিদ, লোকালিটি মানে হচ্ছে এলাকা, হোয়ার যেখানে মাই ফাদার উড টেক মি ফর ইভিনিং প্রেয়ার্স, যেই মস্কে বা মসজিদে আমার বাবা আমাকে রেগুলার নিয়ে যেতেন সন্ধ্যেবেলার যে প্রার্থনা হতো সেই জন্য। I had not the faintest idea of the meaning of the Arabic prayers chanted। কিন্তু আমার বিন্দু মাত্র কোনো ধারণা ছিল না সেই মসজিদে যে অ্যারাবিক ভাষায় প্রেয়ার হতো, যেটা উচ্চারণ করা হতো সেটা সম্পর্কে, বোঝা গেল? কিন্তু আমি টোটালি কনভিন্সড হয়ে গিয়েছিলাম বা বুঝতে পেরেছিলাম সেটা গডের কাছে বা আল্লাহর কাছে পৌঁছে গেছে। বলো কোনো অসুবিধা থাকলে বলো, আরেকটা স্লাইড পরে আজকে আমাদের ক্লাস এন্ড করব। বলো কারো কোথাও অসুবিধা থাকলে বলো। সমীর, মেহবুব, স্নেহা, কারো কোথাও অসুবিধা থাকলে বলো। শুভজিৎ, অসুবিধা থাকলে বলো, কুইক কুইক, তাড়াতাড়ি। আর বুঝতে পারলে ক্লিয়ার বলো, বুঝতে পারলে ক্লিয়ার বলো। ক্লিয়ার? নো প্রবলেম, ঠিক আছে। পরেটা চলে এসো, আজকে যেন লাস্ট স্লাইড করবো। দেখো ক্লিয়ার, নো প্রবলেম, নো প্রবলেম। চলে এসো, দেখো মেনি অফ দেম অফার্ড বাউলস অফ ওয়াটার টু মাই ফাদার। মেনি অফ দেম অফার, অফার মানে হচ্ছে দেওয়া, অফার মানে কি? দেওয়া। বাউলস অফ ওয়াটার, বাউল মানে হচ্ছে তোমার বাটি, বাউল বা বোল বলা হয় অনেকে। বাটি অফ ওয়াটার, জলের বাটি দিতেন, টু মাই ফাদার আমার বাবাকে। হু উড ডিপ, ডিপ মানে হচ্ছে ডোবানো, ডিপ মানে হচ্ছে ডোবানো। ডিপ হিজ ফিঙ্গার টিপস, ফিঙ্গার টিপস মানে হচ্ছে মানে আঙ্গুলের অগ্রভাগ, কি বলবো? আঙ্গুলের অগ্রভাগ, আঙ্গুলের অগ্রভাগ ইন দেম অ্যান্ড সে এ প্রেয়ার, এবং একটা প্রার্থনা করতেন। দেখো কি হলো, যে অনেক লোকজন যারা ওই মসজিদের বাইরে বসে থাকতেন বাবা আসার অপেক্ষায়, তাদের মধ্যে কেউ কেউ ওই এক বাটি জল এগিয়ে দিতেন বাবার সামনে, আর বাবা কি করতেন, বাবা তার আঙ্গুলটার অগ্রভাগ সেই জলের মধ্যে ডুবিয়ে দিতেন, দিয়ে মুখ দিয়ে কিছু একটা প্রার্থনা করতেন বা মন্ত্র একটা উচ্চারণ করতেন, বোঝা গেল? দেখো, আর দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম, তারপরে সেই জলটা, সেই বাটিতে ভর্তি যে জল, সেই জলটা বাড়িতে নিয়ে যাওয়া হতো ফর দ্য ইনভ্যালিডস, যারা ইনভ্যালিডস মানে হচ্ছে এখানে অসুস্থ, ইনভ্যালিডস মানে হচ্ছে অসুস্থ,
যারা বাড়িতে অসুস্থ ছিলেন সেই সমস্ত বাড়ির লোকজনরা আসতো, এসে মসজিদের সামনে বসে থাকতো এপিজে আব্দুল কালামের বাবার আসার অপেক্ষায়। এসে যখন সেই জল পড়া, জলে মন্ত্র করে বা কিছু একটা করে দিয়ে দিতেন, সেইটা নিয়ে সেই সমস্ত লোকজন বাড়িতে চলে যেতেন। কিসের জন্য? তাদের বাড়িতে যারা অসুস্থ ছিল তাদেরকে দেওয়ার জন্য। এবার দেখো ফাদার, হ্যাঁ, আই অলসো রিমেম্বার পিপল ভিজিটিং আওয়ার হোম টু অফার থ্যাঙ্কস আফটার বিং কিওরড। আই অলসো রিমেম্বার, আমার এটাও মনে পড়ে, পিপল ভিজিটিং আওয়ার হোম, লোকজনেরা আমাদের বাড়িতে আসতেন, টু অফার থ্যাঙ্কস, ধন্যবাদ জানাতে। এখানে অফার মানে হচ্ছে জানাতে, ধন্যবাদ জানাতে, টু আফটার বিং কিওরড, কিওরড মানে হচ্ছে সেরে ওঠা, কিওর মানে হচ্ছে সেরে ওঠা, রোগ থেকে সেরে ওঠা। তাহলে বাবাকে ধন্যবাদ জানানোর জন্য, মানে যে লোক অসুস্থ সেই লোক সেরে ওঠার পর, সুস্থ হওয়ার পর বাবাকে ধন্যবাদ জানানোর জন্য আমাদের বাড়িও আসতে পারে, আসেন, সেটাও আমার এখনো মনে পড়ে। ফাদার অলওয়েজ স্মাইল, বাবা সবসময় মুচকি হাসতেন, অ্যান্ড আস্কড দেম, এবং তাদেরকে বলতেন টু থ্যাংক আল্লাহ, বলছে আল্লাহকে ধন্যবাদ জানান, দা মার্সিফুল, মার্সিফুল মানে হচ্ছে দয়াময়, বলছে যে আমাকে নয় আল্লাহকে থ্যাংক ইউ জানান, যিনি হলেন দয়াময়, যিনি হলেন সবসময় সবার প্রতি সদয়, কাইন্ড, সে আল্লাহকে ধন্যবাদ জানান। আল্লাহর কারণেই আপনার বা আপনি বা আপনার ফ্যামিলির লোকজনের সুস্থ হয়ে গেছে, আমি কেউ নই। বোঝা গেল? আজকে এইটুকুই। বলো কারো কোথাও এখানে অসুবিধা থাকলে বলো, কারো কোনো জায়গায় অসুবিধা থাকলে বলো, কারো কোনো অসুবিধা থাকলে বলো, ক্লিয়ার থাকলে বলো, ক্লিয়ার হলে ক্লিয়ার বলো, অসুবিধা থাকলে বলো। ক্লিয়ার? স্যার আপনি 12 টেলিগ্রামে অ্যাড হয়েছেন, প্লিজ ডাউট ক্লিয়ার করতে সহজ হয়। হ্যাঁ, এই টেলিগ্রাম গ্রুপে অ্যাড আছি, অবশ্যই তোমরা তোমাদের কোনো যদি ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই অবশ্যই তোমরা শেয়ার করবে, সেখানে আমি হেল্প করব। আর হয়ে ওকে ওকে, ক্লিয়ার ক্লিয়ার। আর কারো কোনো প্রবলেম নেই? দেখো আজকে বৃহস্পতিবার, নেক্সট ইংলিশ ক্লাস রয়েছে আগামী মঙ্গলবার। সেই মঙ্গলবারে এই টেক্সটের বাকি যেটুকু অংশ রয়েছে সেটুকু আমরা শেষ করব, তারপর দিন আমরা কোশ্চেন আনসার সলভ করব। ওকে, ফুল জোশে একদম টেক্সটগুলো পড়তে হবে, কোশ্চেন আনসার গুলো সহজ করতে হবে। গ্রামারে প্রবলেম হয় সব প্র্যাকটিস করব, হয়ে যাবে, ঠিক হয়ে যাবে।